আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে কিছু বলি। ক্লাসে আমি যখন বুঝাবো তখন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে হ্যান্ড রাইজ অপশন আছে, অথবা যে কেউ প্রশ্ন করতে পারো সরাসরি। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছে মনে হয়? আচ্ছা, আমরা সবাই আমাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখি, সাউন্ড আসতেছে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা জি ভাইয়া দেখতে পাচ্ছি। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইসিটি সেকেন্ড চ্যাপ্টার, কম্পিউটার সিস্টেমস এন্ড নেটওয়ার্কিং। সেই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো চ্যাপ্টারটা যেহেতু বড়, আর আমরা ক্লাসটার জন্য এই চ্যাপ্টারটার জন্য একটা ক্লাসই রাখছি, ঠিক আছে? এই ক্লাসটার ভিতর আমাদের চ্যাপ্টারটা শেষ করতে হবে। তো তোমরা আমাকে সাহায্য করবা ক্লাসটা শেষ করার জন্য। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় আছে, মানে অনেকগুলো বোঝানোর মতন অনেক বড় বড় বিষয় আছে। সেই বিষয়গুলো যদি আমি সবগুলো বুঝাতে চাই তাহলে কিন্তু আমি আজকে টাইম পাবো না, ঠিক আছে? তার জন্য আমি যে এমসিকিউ যে বিষয়গুলো থেকে আসবে সেগুলো দেখাই দিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এখানে কমিউনিকেশন সিস্টেমস এর প্রথমে আমরা দেখি, এই যে এখানে দেয়া আছে, দাগানো আছে বই অলরেডি। 1831 সালে বিজ্ঞানী স্যামুয়েল মোর্স সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন, ঠিক আছে? এমসিকিউ কিন্তু এরকম প্রশ্নগুলোই আসে, ঠিক আছে? তারপর 1838 সালে বিজ্ঞানী কুক ও ওয়েস্টন বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিষ্কার করেন। এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই দুটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তারপর এই যে এখানে আরেকটা বিষয় আছে, যোগাযোগ প্রক্রিয়াটাকে আমরা যোগাযোগ প্রক্রিয়ার 5টা মৌলিক উপাদান আছে, ঠিক আছে? যেমন উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক বা প্রাপক এবং গন্তব্য, ঠিক আছে? এই যে এই 5টা বিষয় কি কি, এই বিষয়গুলো অপশনে থাকতে পারে। এই 5টা বিষয় মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলা সম্পর্কে আমি একটু হালকা বলে নেই। উৎস, ঠিক আছে? উৎস মানে যেখান থেকে আর কি আমরা তথ্যটা প্রেরণ করব, ঠিক আছে? আর তথ্যটা যে প্রেরণ করবে সেটা হচ্ছে প্রেরক। আর মাধ্যম মানে যে মাধ্যমে আমরা এটা প্রেরণ করবো, এটা হচ্ছে মাধ্যম বা মিডিয়া। আর যার কাছে পৌঁছাবে, ঠিক আছে, উনি হচ্ছেন প্রাপক। আর গন্তব্য, ওনার কাছে মানে ওনার যে ডেস্টিনেশনটা, এটা হচ্ছে গন্তব্য, ঠিক আছে? এই বিষয়গুলো আর কি অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা জিনিস আছে, ডেটা কমিউনিকেশন সাধারণত দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে ডেটা প্রসেসিং আর আরেকটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন, ঠিক আছে? এখন প্রসেসিংটা কি আর ট্রান্সমিশনটা কি? প্রসেসিংটা হচ্ছে কম্পিউটার, মানে প্রসেসিং মানে ডেটাটা প্রসেসিং হবে আর কি। কম্পিউটার হচ্ছে ডেটা প্রসেসিং ডিভাইস। আর ট্রান্সমিশন হচ্ছে ডেটাটা এক স্থান থেকে অন্য স্থানে যে পৌঁছায়, এই যে পদ্ধতিটা, এটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। আচ্ছা, এই যে ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথ হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের যে হারটা, মানে কত স্পিডে বা কত স্লোলি যে ডেটাটা যাচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এটা হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে? এই যে নিচে অনেক এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, 1 বাইট সমান 8 বিট, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর এখানে অনেকগুলো কিছু লেখা আছে, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, ঠিক আছে? এরকম ভাবে 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট, 1024 টেরাবাইট সমান 1 পিক্সাবাইট, 1024 পিক্সাবাইট সমান 1 এক্সাবাইট, আর 1024 এক্সাবাইট সমান 1 গিটাবাইট, ঠিক আছে? এগুলা মানে 1024 দিয়েই সবগুলা 1024-এর গুণিতক আকারে কিন্তু সবগুলা আছে, ঠিক আছে? তারপরে এখানে দেখো, ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশনকে এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রড ব্যান্ড। এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে কোনটার গতি কতটুকু আর কোনটা কত হার্জ। ঠিক আছে, এই যে ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন 45 বাইট পার সেকেন্ড থেকে সর্বোচ্চ 300 বাইট পার সেকেন্ডে ডেটা মানে এত গতিতে যেয়ে থাকে। ঠিক আছে, আর এটার হার্জ হচ্ছে 300 থেকে 3400 হার্জ পর্যন্ত। ঠিক আছে, আর এটা কোথায় ব্যবহার করা হয়? টেলিগ্রাফিতে এই ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর আমরা আসি ভয়েস ব্যান্ড। আচ্ছা, ভয়েস ব্যান্ডের গতি সর্বনিম্ন 1200 বাইট পার সেকেন্ড থেকে সর্বোচ্চ 9600 বাইট পার সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, এটার ফ্রিকোয়েন্সি 300 থেকে 3600 হার্টজ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কোনটার কত আর কোনটার স্পিড কত, স্পিডের যে রেঞ্জটা দেয়া আছে, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এটা আমরা কোথায় ব্যবহার করি? কম্পিউটার থেকে প্রিন্টারে অথবা কার্ড রিডার থেকে কম্পিউটারে যে ডেটা স্থানান্তর করি, তার ক্ষেত্রে এই ভয়েস ব্যান্ডটা আর কি কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রডব্যান্ড। এটা আমরা অনেক বেশি ব্যবহার করি। এটা হচ্ছে অতি উচ্চ গতি সম্পন্ন একটা ব্যান্ড। এটার গতি হচ্ছে 1 MBPS থেকে সর্বোচ্চ কয়েক গিগাবাইট পর্যন্ত এটা হয়ে থাকে। ঠিক আছে, আর এর ফ্রিকোয়েন্সি 1 গিগাহার্টজ এর চেয়েও বেশি। এই জিনিসটা। আর এটা কোথায় হয়, কোথায় ব্যবহার করা হয়? ব্রডব্যান্ড হচ্ছে সাধারণত ফাইবার অপটিক্যাল কেবল। ঠিক আছে, যেমন অপটিক্যাল যে ফাইবার কেবল আছে ওইটা, তারপরে কোয়াক্সিয়াল কেবল, মডেম, রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলাতে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর আমরা একটু যাই। আচ্ছা, ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশনের পদ্ধতিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। ঠিক আছে, এখন প্যারালালটা, এই যে এখানে প্যারালালের একটা ছবি দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। প্যারালাল ডেটা ট্রান্সমিশনে দেখতেছো যে বিট যেগুলো আছে, প্রত্যেকটা যে বাইট গুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কিন্তু গন্তব্যে পৌঁছাচ্ছে। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখো গন্তব্যে পৌঁছাচ্ছে। আচ্ছা, তোমরা একটু হোল্ড করো, একটু ওয়েট করো। আজকে সুমনা আপু কোথায়? আচ্ছা, আমাকে কি এখন শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। আচ্ছা, প্যারালালে হচ্ছে প্রত্যেকটা বাইট যেগুলো আছে সেগুলো আলাদা আলাদা ভাবে যাচ্ছে। ঠিক আছে, আর সিরিয়ালে মানে একটা বাইটের পর আর একটা বাইট সাজানো থাকে। ঠিক আছে, একটা বাইট যাবে, তারপর আরেকটা বাইট, তারপর আরেকটা বাইট, এভাবে মানে একটার পর একটা, মানে একটা যখন গন্তব্যে পৌঁছে যাবে তারপর আরেকটা পৌঁছাবে। ঠিক আছে, মানে সিরিয়ালি ওরা যাবে। ঠিক আছে, এখানে স্পিডটা অবশ্যই মানে ওই প্যারালালে যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে গন্তব্যে পৌঁছাচ্ছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা সবগুলোই কিন্তু একেবারেই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে, এই জন্য এটা একটা দ্রুত গতি। আর এটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে একটু মানে ধীর গতি সম্পন্ন। আর এটাতে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মডেম, মাউস প্রভৃতি যন্ত্রে এই ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি।
আচ্ছা, এরপর আমাদের টপিক হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন। ঠিক আছে, সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে মানে গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে যে সমন্বয়ে যে মানে বিভিন্ন বিটের মধ্যে যে সমন্বয়টা, ঠিক আছে, এই সমন্বয়টাকেই বলা হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন। বিট সিঙ্ক্রোনাইজেশনটা হচ্ছে 3 ভাগে ভাগ করা হচ্ছে এখানে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এন্ড আইসোক্রোনাস। কোনটা কি এগুলো একটু আমি ডিসক্রাইব করি। আচ্ছা, অ্যাসিনক্রোনাস এটাতে হচ্ছে যে ডেটাতে ট্রান্সমিশন হয় এটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আমরা এই পিকটা দেখলে অনেকটা বুঝে যাব। আচ্ছা, যেমন এই যে এখানে একটা ক্যারেক্টার যাচ্ছে, ঠিক আছে, তারপর আর একটা ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে হচ্ছে একটি স্টার্ট বিট এবং দুটি বা একটি স্টপ বিট এখানে লাগাতে হয়। ঠিক আছে, মানে আমরা যদি একটা বাইট পাঠাই, এক বাইট সমান হচ্ছে 8 বিট। ঠিক আছে, তার মানে যদি আমরা 8টা বিট যদি পাঠাতে চাই তাহলে আমাদেরকে বাড়তি আরো 2টা বিট পাঠাতে হচ্ছে। ঠিক আছে, 2টা বা 3টা। ঠিক আছে, প্রথমে আমরা একটা স্টার্ট বিট আর শেষে একটা বা 2টা হচ্ছে স্টপ বিট। তার মানে আমরা যদি 8টা বিট পাঠাতে চাই তাহলে আমাদেরকে 11টা বাইট পাঠাতে হচ্ছে। ঠিক আছে, এই যে এখানে জিনিসটা দেওয়া আছে, আমরা যদি 1 বাইট মানে 8 বিট ডাটা যদি পাঠাতে চাই তাহলে প্রথমে একটা স্টার্ট বিট, পরে 2টা স্টপ বিট, মিলে হচ্ছে 8 বাইট। ঠিক আছে, আর এর যদি আমরা দক্ষতাটা হিসাব করি তাহলে আমরা তো দক্ষতার সূত্রটা অবশ্যই জানি। দক্ষতার সূত্র হচ্ছে আমরা যে জিনিসটা আমরা ইনপুট দিব, ঠিক আছে, যেটা ইনপুট দিব ওইটা থাকে নিচে মানে হর হিসেবে, আর যেটা আমাদের যে প্রকৃত যে জিনিসটা থাকে মানে যে জিনিসটা আমরা আউটপুট হিসেবে পাচ্ছি সেই জিনিসটা থাকে আমাদের উপরে। ঠিক আছে, লব হিসেবে, আর ইনটু 100 দেওয়া থাকে। তাহলে আমরা এখানে ইনপুট দিলাম আমরা 11 বিট ইনপুট দিয়ে আমরা কয়টা বিট পাঠালাম? 8টা। ঠিক আছে, তাহলে উপরে 8 নিচে 11 ইনটু 100। ঠিক আছে, এর কর্মদক্ষতা হচ্ছে 72.73%। ঠিক আছে, 72.73% প্রায়। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়। ঠিক আছে, শেষ। তারপরে আমরা এগুলোর সুবিধা অসুবিধাগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও। আচ্ছা, সিনক্রোনাস ট্রান্সমিশন। ঠিক আছে, সিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে মানে ডেটা যে ট্রান্সমিট হয় এটা একটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। ঠিক আছে, ডেটার একটা ব্লক আকারে, এবং প্রতিবারে 80 থেকে 132টি ক্যারেক্টারের একটা ব্লক, ঠিক আছে, ট্রান্সমিট হয় 80 থেকে 132। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আর প্রতিটা ব্লকের শুরুতে একটা হেডার ইনফরমেশন ফাইল এবং শেষে একটা টেলার ইনফরমেশন সিগন্যাল মানে যোগ করতে হয়। ঠিক আছে, এইভাবে পাঠাতে হয়। যেমন আমরা এই যে এখানে একটা হিসাব দেয়া আছে, আমরা যদি এখানে 80 বাইট পরিমাণ একটা যদি ডেটা আমরা কোথাও পাঠাতে চাই তাহলে আমাদেরকে প্রথমে হেডার ইনফরমেশন হিসেবে 2 বাইট এবং শেষে টেলার ইনফরমেশন হিসেবে 2 বাইট আমাদেরকে যুক্ত করতে হবে। তাহলে আমাদের দাঁড়ালো মোট 84 বাইট। ঠিক আছে, তার মানে আমরা 80 বিট যদি পাঠাতে চাই তখন আমাদেরকে 85 বাইট পাঠাতে হচ্ছে। ঠিক আছে, এখন আমরা এর কর্মদক্ষতাটা হিসাব করি। আগের মতোই নিচে 84 বিট লাগতেছে আমাদের পাঠাতে, আর আমরা পাঠাচ্ছি হচ্ছে 80 বিট ইন্টু 100%। তাহলে আমাদের এটার কর্মদক্ষতা দাঁড়াচ্ছে 95.24%। এটা মনে রাখতে হবে। ভাইয়া এই হিসাবটা আরেকবার বুঝাই দেন তো। কর্মদক্ষতাটা যে 80 বাই 84। আচ্ছা, আমাদের কর্মদক্ষতার যে সূত্রটা আছে এটাতে আমরা সবসময় কি করি, আমরা যে ইনপুটটা দেই, ঠিক আছে, আমাদের পুরা যে আমাদের লাগতেছে মানে যে ইনপুটটা ওইটা থেকে হর হিসেবে, আর লবে আমরা মানে ইনপুটটা দেওয়ার পর যে আউটপুটটা পাই, ঠিক আছে, ওই আউটপুটটা থাকে লব হিসেবে। তাহলে আমাদের এখানে দেখো আমরা ইনপুট দিচ্ছি কত, আমাদেরকে 80 বাইট যদি আমরা পাঠাতে চাই তাহলে আমাদেরকে প্রথমে 2 বিট এবং পরে 2 বিট, তার মানে মোট 84 বাইট আমাদেরকে পাঠাতে হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা আমরা ইনপুট দিচ্ছি, ওই ইনপুট আমাদের নিচে দেখো হর হিসেবে আছে 84 বাইট। আর আমরা আউটপুট হিসেবে কতটা পাঠাচ্ছি মানে আউটপুট পাবো আমরা কি 80 বিট। ঠিক আছে, 80 বাইট। এই 80 বাইটটা আমাদের দেখো উপরে চলে যাচ্ছে লব হিসেবে। তাহলে এই দুইটা ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা এটার কর্মদক্ষতাটা পেয়ে যাব। জি ভাই, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, আর এটা তো বললাম যে 80 থেকে 132টি ক্যারেক্টার পাঠাতে হবে।
আর এই যে হেডার ইনফরমেশন ফাইল এবং শেষে একটা ট্রেলার ইনফরমেশন ফাইল, এই সিগন্যালটা, এই দুটা যোগ করতে হয়। আর এই যে এখানে একটা জিনিস দেখো, সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কিন্তু বেশি ওটার থেকে, ঠিক আছে? অ্যাসিনক্রোনাসের থেকে সিনক্রোনাসের দক্ষতা বেশি, কারণ এইটার দক্ষতা হচ্ছে 95.24 আর এটা হচ্ছে 72.73%। ঠিক আছে, এগুলো একটু কম্পেয়ার করে দেখবা। আর আমরা ব্যবহারটা একটু পড়ি। আচ্ছা, কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের সময় এটি ব্যবহার করতে দেখা যায়। আচ্ছা, তারপরে আমরা এখন আসি আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশন নিয়ে এখানে অত বেশি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এখানে দেখতেছি না। আচ্ছা, পার্থক্য এগুলা একটু দেখে নিও, যদি আমরা এমসিকিউর জন্য এগুলা গুরুত্বপূর্ণ না, তবু তুলনাগুলো মনে রাখলে অনেক সময় এমসিকিউ অ্যান্সার করতে সহজ হয়। ঠিক আছে, তারপর আমরা পড়ি ডেটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে, এখানে একটা দেখো চার্ট দেয়া আছে। ডেটা ট্রান্সমিশন মোডকে দুই ভাগে এখানে ভাগ করা হয়েছে, ডেটা প্রবাহের উপর, আর একটা হচ্ছে প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের ভিত্তিতে। ঠিক আছে, ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে হচ্ছে একমুখী বা সিমপ্লেক্স, অর্ধদ্বিমুখী হাফ ডুপ্লেক্স, আর উপমুখী বা ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, তাহলে দেখো ডেটা প্রবাহের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হচ্ছে, প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের ভিত্তিতেও তিন ভাগে। এখানে হচ্ছে একমুখী বা সিমপ্লেক্স, অর্ধদ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স, উপমুখী বা ফুল ডুপ্লেক্স, আর এখানে হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট এন্ড মাল্টিকাস্ট। আচ্ছা, একমুখী বা সিমপ্লেক্সটা কেমন? একমুখী বা সিমপ্লেক্স হচ্ছে ডেটা কেবলমাত্র একটা দিকেই প্রবাহিত হবে। যেমন একটা মনে করো একটা গ্রাহক থেকে ডেটাটা আসবে, আমরা যদি মানে প্রাপক হই তাহলে আমরা শুধু ডেটাটা নিতে পারবো, কিন্তু আমরা ওই গ্রাহকের দিকে ডাটাটা কখনো দিতে পারবো না। ঠিক আছে, যেমন আমরা এফএম রেডিওতে যখন আমরা কোনো কিছু দেখি মানে শুনি, ঠিক আছে, তখন আমরা শুধুমাত্র আমরা শুনতে পাচ্ছি, বা টেলিভিশনে কোনো কিছু দেখতেছি, এটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা টেলিভিশন মানে চ্যানেলকে আমরা কোনো কিছু পাঠাতে পারছি না। এটা হচ্ছে একমুখী বা সিমপ্লেক্স। ঠিক আছে, আর অর্ধ দ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা হচ্ছে মানে দুই দিকেই পাঠানো যাবে, ঠিক আছে, কিন্তু একই সময়ে না। ঠিক আছে, যেমন পুলিশরা যে ব্যবহার করে, ওয়াকি টকিটা ব্যবহার করে। ঠিক আছে, ওয়াকি টকিতে যখন কথা বলা হয় তখন কিন্তু থেমে থেমে কথা বলে। ঠিক আছে, দুজনেই নিজেদের তথ্যটা পাঠাতে পারে, কিন্তু তারা কিন্তু থেমে থেমে, মানে একজনকার তথ্যটা পাঠানোর পর আরেকজন তথ্যটা মানে পাঠাতে পারে। ঠিক আছে, থেমে থেমে হয়। এটা হচ্ছে অর্ধদ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স। এই যে মডেম ওই পদ্ধতিতে কাজ করে, আর হচ্ছে ওয়াকি টকিতেও কিন্তু এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে ওয়াকি টকি দেয়া আছে। আচ্ছা, উপমুখী বা ফুল ডুপ্লেক্স। উপমুখী বা ফুল ডুপ্লেক্স এটাতেও আমরা দুজনের ডাটা দুজনেই নিতে পারবো, মানে দুজনে আদান প্রদান করতে পারবো এবং একই সাথে। ঠিক আছে, যেমন মোবাইল ফোনে যখন আমরা কথা বলি, ঠিক আছে, আমরা কিন্তু দুইজন মানে একজনকার কথা আর একজন একই সাথে আমরা বলতে পারি বা শুনতে পারি। ঠিক আছে, এই যে এখানে দেয়া আছে ল্যান্ডফোন এবং মোবাইল ফোনে উপমুখী বা ফুল ডুপ্লেক্স যে পদ্ধতি, এটা ব্যবহার করা হয়। জি, আমরা আবার শুরু করি। আচ্ছা, প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের ভিত্তিতে আমরা যে তিন ভাগে ভাগ করছিলাম, সেই তিন ভাগটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট এন্ড মাল্টিকাস্ট। ঠিক আছে, ইউনিকাস্টটা কেমন? ইউনিকাস্টটা হচ্ছে মানে একজন ডেটাটা পাঠাবে, ওই নেটওয়ার্কের অধীনস্থ অনেকগুলো যদি কম্পিউটার থাকে তাদের মধ্যে একটা নির্দিষ্ট যে কোনো একটা নির্দিষ্ট একটাকে পাঠাবে। ঠিক আছে, ইউনিকাস্ট, এটা হচ্ছে ইউনিকাস্ট। আর ব্রডকাস্ট হচ্ছে মানে একজন যদি মানে কোনো একটা জিনিস পাঠায়, তথ্য পাঠায়, তাহলে ওই নেটওয়ার্কের অধীনস্থ যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসে কিন্তু ডেটাটা চলে যাবে। এটা হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্টের উদাহরণ হিসেবে আমরা দিতে পারি
যে আমরা যে ওই যে টিভি সম্প্রচার যেটা হয়, ঠিক আছে, টিভি যদি কোনো জিনিস স্যাটেলাইট টিভি গুলোতে যে জিনিসটা সম্প্রচার করে, ঠিক আছে, আমাদের যে স্যাটেলাইট টিভিটা যেটা সম্প্রচার করবে এই নেটওয়ার্কের অধীনস্থ যতগুলো টিভি আছে সবগুলো টিভিতে কিন্তু এই জিনিসটা চলে আসতেছে, ঠিক আছে, এটা কিন্তু ব্রডকাস্ট। তারপর হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মানে হচ্ছে ওই যে একজন ডেটাটা পাঠাবে নেটওয়ার্কের অধীনস্থ মানে একের অধিক, মনে করো সবাইকে না, ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট কিছু দুইজন বা একজন কে ডেটাটা পাঠাবে, ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিকাস্ট। যেমন এই যে এখানে ভিডিও কনফারেন্সিং এর উদাহরণ দেওয়া আছে, যাদের অনুমতি দেয়া থাকবে তারাই কেবল অংশগ্রহণ করতে পারবে, এরকম একটা জিনিস। আচ্ছা, ডেটা কমিউনিকেশন মাধ্যম। ডেটা কমিউনিকেশন করার মাধ্যমে যে মাধ্যমটা, এটাকে আমরা প্রথমে ভাগ করে নিচ্ছি তারযুক্ত মাধ্যম এবং তারবিহীন মাধ্যমের মাধ্যমে, ঠিক আছে। তারযুক্তর ক্ষেত্রে যে তারগুলো আমরা ইউজ করব তার মধ্যে এখানে দেওয়া আছে টেলিফোন লাইন দেওয়া আছে, তারপরে কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এন্ড অপটিক্যাল ফাইবার কেবল, ঠিক আছে, এগুলোর আবার ভাগ আছে। হ্যালো, হ্যালো ভাইয়া, আপনি কোথায়? ভাইয়া ডিংডং শুনতেছে। কি বলতেছি? আচ্ছা, সবাই আমরা আমাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখি, সাউন্ড আসতেছে তো এই জন্য। আচ্ছা, ডেটা কমিউনিকেশন মাধ্যমকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে তারযুক্ত মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তারযুক্ত মাধ্যমের মধ্যে যেটা দেখালাম কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল আছে। তো কোয়াক্সিয়াল কেবলের আবার দুইটা ভাগ আছে, থিকনেট এন্ড থিননেট। আর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের দুইটা ভাগ আছে, শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল আর একটা হচ্ছে আনশিল্টেড। তারপর যে তারবিহীন যে মাধ্যমটা আছে, তারবিহীন মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। এখানে আছে বেতার তরঙ্গ আছে, মাইক্রোওয়েভ আছে, ইনফ্রারেড আছে এন্ড হটস্পট আছে, ঠিক আছে। এখানে একটা জিনিস আমরা দেখি, হটস্পটের মধ্যে কিন্তু আমাদের জনপ্রিয় হটস্পট হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই এন্ড ওয়াইম্যাক্স, যেগুলো আমরা আমাদের প্রাথমিক জীবনে খুবই ব্যবহার করি, ঠিক আছে। তারপরে এগুলোর আমরা বিস্তারিত আলোচনায় যাই একটু। আচ্ছা, প্রথমে আমরা পড়ি কোয়াক্সিয়াল কেবল, ঠিক আছে। এই যে আমাদের বাসাবাড়িতে যে আমরা ডিশ এরিয়ালের যে তারটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা কোয়াক্সিয়াল কেবল, ঠিক আছে। কোয়াক্সিয়াল কেবলটার মধ্যে এই যে কোয়াক্সিয়াল কেবলের চারটি অংশ থাকে, ঠিক আছে। চারটি অংশ হচ্ছে প্লাস্টিক জ্যাকেট, এই যে এটা হচ্ছে প্লাস্টিক জ্যাকেট, তারপরে তামার তারের জালি, তারপর থেকে বিদ্যুৎ অপরিবাহী অংশ, এই যে সাদা অংশ, এই অংশটা দ্বারা বিদ্যুৎ অপরিবাহী করে রাখা হয়, এই অংশটার সাথে এই অংশটা, তারপরে থেকে তামার তারের এটা কেন্দ্রীয় অংশ, ঠিক আছে। এই চারটা অংশই থাকে কোয়াক্সিয়াল কেবলে, ঠিক আছে। আরেকটা এখানে টপিক দেওয়া আছে যে প্লাস্টিকের জ্যাকেট ভিত্তি হিসেবে কাজ করে, এই প্লাস্টিকের জ্যাকেটটা ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স থেকে এই কেন্দ্রীয় কন্ডাক্টরটাকে, ঠিক আছে, রক্ষা করে। আচ্ছা, এখান থেকে এই জিনিসগুলো পড়ে নিতে হবে। তারপরে কোয়াক্সিয়াল কেবলের দুইটা ভাগ আছে গঠন অনুসারে, একটা হচ্ছে থিকনেট আর একটা হচ্ছে থিননেট। থিকনেটটা হচ্ছে ভারী, মোটা এবং নন ফ্লেক্সিবল, ঠিক আছে। নন ফ্লেক্সিবল মানে এটা এটা বাঁকাতে একটু কষ্ট হয়, ঠিক আছে, এটা বাঁকানো যায় না, ঠিক আছে। তারপরে থিননেটটা হচ্ছে হালকা ফ্লেক্সিবল থিননেটটা, ঠিক আছে। আর এখানে এই যেটা থিকনেট, এর ব্যাস হচ্ছে 0.5 ইঞ্চি, আর এই যে থিননেট, এটার ব্যাস হচ্ছে 0.25 ইঞ্চি। তারপরে এই যে এর থিকনেটের ট্রান্সমিশন স্পিড 10 Mbps আর থিননেটের ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Mbps, সেম। আচ্ছা, কোন প্রকার রিপিটার ছাড়াই, আচ্ছা রিপিটার সম্পর্কে একটু বলে নেই। রিপিটার হচ্ছে তারের মাধ্যমে যখন আমরা কোথাও তথ্য প্রেরণ করি, ঠিক আছে, তারের দৈর্ঘ্যটা যখন অনেক বেশি হয়ে যায়
তখন কিন্তু আমাদের সিগন্যালের যে স্পিডটা, ঠিক আছে, অথবা সিগন্যালটা কিন্তু দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে। সেই সিগন্যালটাকে আমরা মানে সিগন্যালটার স্পিডটা যে দুর্বল হয়ে পড়লে সিগন্যালটাকে আবার একটু মানে স্পিডটা বাড়ানোর জন্য আমরা সেই জায়গায় রিপিটার ইউজ করি, ঠিক আছে। রিপিটারটা ইউজ করার মাধ্যমে আমরা এই যে তারগুলোর মাধ্যমে অনেক দূরবর্তী কোনো স্থানে আমরা তথ্যগুলো পাঠাতে পারি, ঠিক আছে। না হলে যদি আমরা রিপিটারটা ইউজ না করি তাহলে অনেক দূরে যখন তথ্য পাঠাবো সেখানে কিন্তু আমরা তথ্যটা সঠিকভাবে পৌঁছে দিতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, থিকনেটে কোনো প্রকার রিপিটার ছাড়াই 500 মিটার দৈর্ঘ্যের কেবল ব্যবহার করা যায়, আর এখানে কোনো প্রকার রিপিটার ছাড়া 200 মিটার দৈর্ঘ্যের কেবল ব্যবহার করা হয়। আর এ ধরনের নেটওয়ার্ককে বলা হচ্ছে 10^2, আর এটা হচ্ছে থিকনেটটা হচ্ছে 10^5। আচ্ছা, 10^5 এর মধ্যে কোনটা কি? 10 হলো এটার ব্যান্ডউইথ 10 Mbps, আর 5 হলো কেবলের দৈর্ঘ্য, এই যে 500 মিটার, যেটা বললাম যে রিপিটার ছাড়া 500 মিটার ব্যবহার করা যায়। এটা যেমন রিপিটার ছাড়া 200 মিটার ব্যবহার করা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে 10^2। 10 হচ্ছে ওটার ট্রান্সমিশন স্পিড, আর বেস 2 মানে কোন প্রকার রিপিটার ছাড়াই 200 মিটার ইউজ করা যায়, ওইটা বলা হয়েছে এখানে। আচ্ছা, এরপর আমরা আসি টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে। টুইস্টেড মানে পাকানো, ঠিক আছে। টুইস্টেড পেয়ার কেবল দুটি পরিবাহী তামাতারকে সুষমভাবে পেঁচিয়ে এক ধরনের কেবল তৈরি করা হয়। এই যে যেমন এই দুইটা তার, এই দুইটাকে পেঁচিয়ে একটা কেবল তৈরি করা হয়েছে। এখানে কিন্তু 4টা পেঁচানো তার আছে, 4 দুগুণে 8টা তার আছে, ঠিক আছে। এবং এই আটটা যে পেয়ার আছে, 4টা পেয়ার, এই 4টা পেয়ারকে আবার একটা জ্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এখানে দেয়া আছে 4টা পেয়ার আমরা ইউজ করি, 4 জোড়া তার এখানে সাধারণত ব্যবহার করা হয়। আর এখানে তারগুলো পেঁচানো থাকায় সহজেই ইএমআই রোধ করে, ইলেকট্রোম্যাগনেটিক ইনফ্লুয়েন্স রোধ করে, ঠিক আছে। এই কেবলটা কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ইনফ্লুয়েন্সটা রোধ করে। তারপরে এখানে দূরত্ব দেওয়া আছে 100 মিটার বা তার চেয়ে কম দূরত্বে এই কেবল ব্যবহার করা হয়। আর লোকাল এরিয়া নেটওয়ার্কে 2 ধরনের টুইস্টেড কেবল ব্যবহার করা হয়, শিল্টেড আর একটা হচ্ছে আনশিল্টেড, ঠিক আছে। এই যে শিল্টেডটা তোমরা দেখতে পাচ্ছ, শিল্টেড হচ্ছে ওই যে মূল যে কেবলটা, ওইটার ভিতরে যে 4টা জোড়া আছে, এই জোড়াগুলোর মধ্যে প্রত্যেকটা জোড়াকে আবার আলাদাভাবে শিল্ড করা থাকে, ঠিক আছে। এবং এই শিল্ডটা করার কারণে এটার স্পিডটা, ব্যান্ডউইথটা এই যে এখানে দেওয়া আছে 16 Mbps, ব্যান্ডউইথটাও বেড়ে যায়। এবং এসটিপি কেবল স্ট্যান্ডার্ডের মধ্যে CAT-A6 জনপ্রিয়। আর আনশিল্টেড কেবলের হচ্ছে ব্যান্ডউইথ 10 Mbps থাকে। আর এই যে আনশিল্টেড এর মধ্যে CAT5 এবং CAT6 জনপ্রিয়। টুইস্টেড পেয়ার কেবলের ফ্রিকোয়েন্সিটা মনে রাখতে হবে। টুইস্টেড পেয়ার কেবলের ফ্রিকোয়েন্সি 0 থেকে 5 মেগাহার্টজ। আচ্ছা, এরপর আমরা আসি অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবলের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে। এটা কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এই যে ডেটাটা পরিবহন করে। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে কি আলোচনা করা লাগবে? জি ভাইয়া করেন। ভাইয়া একটু করলে ভালো হইতো। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আমি তাহলে বলি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, মানে আলোর প্রতিসরাঙ্ক নিম্ন প্রতিসরাঙ্ক থেকে যখন উচ্চ প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে আলোটা যখন যায়, ঠিক আছে, তখন ওটার একটা মানে আলোটা যখন মানে আলোটা যে যাবে মানে আপতিত হবে, ঠিক আছে, একটা কোণে তো আপতিত হবে। তো এই কোণে যখন যাবে, যখন ওটা আলোর একটা ক্রান্তিকোণ, ঠিক আছে, দুইটার মধ্যে একটা ক্রান্তিকোণ আছে। যেমন এই যে নিম্ন প্রতিসরাঙ্কের মাধ্যম থেকে উচ্চ প্রতিসরাঙ্কের মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে, যখন এটার যে ক্রান্তিকোণ হচ্ছে যখন বড় কোণে আপতিত হবে, তখন আলোটা যে এই মাধ্যম থেকে ওই মাধ্যমে না গিয়ে আলোটা আবার পূর্বের মাধ্যমে ফিরে আসবে, ঠিক আছে। যেমন আয়নায় যদি আমরা কখনো টর্চ দিয়ে যদি মানে লাইট মারি, তখন কিন্তু আলোটা আমাদের দিকে ফিরে আসে, ঠিক আছে। এখানে কিন্তু সেম প্রসেসটা ঘটবে। আমরা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলোটা নিয়ে যাওয়ার চেষ্টা করব, তখন আলোটা ওই মাধ্যমে না গিয়ে আলোটা কিন্তু পূর্বের মাধ্যমে ফিরে আসবে, ঠিক আছে। অপটিক্যাল ফাইবার কেবলে এই সেম প্রসেসটা ঘটে। আমরা যখন অপটিক্যাল ফাইবার কেবলে কিন্তু কেবলের যে মেইন যে কোরটা
আছে ওইটা হচ্ছে কাচের। ঠিক আছে, অপটিক ফাইবার কেবলে আমরা কিন্তু আলোর মাধ্যমেই আমরা কিন্তু ডেটা স্থানান্তর করে থাকি। ঠিক আছে, এখানে একটা পিক আছে মনে হয়, এই যে দেখো, আমরা এই পিকটাতে দেখো, এইখানে আমরা যখন আলোটা দিচ্ছি তখন আলোটা এই যে এই মাধ্যমটা, ঠিক আছে, এই মাধ্যমটা আলোটা যখন গেল তখন আলোটা যাওয়ার কথা কিন্তু এই দিক দিয়ে, মানে সোজা চলে যাওয়ার কথা, কিন্তু আলোটা সোজা কিন্তু যায় নাই। ঠিক আছে, আলোটা ওই মাধ্যমে না গিয়ে আবার পূর্বের মাধ্যমে ফিরে আসতেছে। আবার এইখানে আবার আলোটা এখানে এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু না গিয়ে আবার প্রতিফলিত হয়ে এই মাধ্যমে গেল। তো আলো এইভাবে এইভাবে ধাক্কা খেতে 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 ওরা একবারে ওদের গন্তব্যে পৌঁছায় যাবে। এটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। সায়েন্সে এটা আরো সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে ফিজিক্সে, কিন্তু অত কিছু পড়ানোর এখন টাইম নেই, এই জন্য আমি একটা সামগ্রিক ধারণা দিলাম মাত্র। আচ্ছা দেখা আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, অপটিক্যাল ফাইবার কেবলের ডেটা স্থানান্তরের হার 100 এমবিপিএস থেকে 2 জিবিপিএস পর্যন্ত, স্পিডটা মনে রাখতে হবে। আর এর তরঙ্গদৈর্ঘ্য সীমা হচ্ছে 186 টেরাহার্জ থেকে 370 টেরাহার্জ। ঠিক আছে, আর এটার স্পিডটা তোমরা দেখো, ওইগুলোতে কত পড়ছে আর এটাতে দেখো, কোনো প্রকার রিপিটার ছাড়াই এটা 50 কিলোমিটার পর্যন্ত আমরা ডেটা পাঠাতে পারছি। তাহলে এটার স্পিডটা দেখো আর এটার রেঞ্জটা দেখো। ঠিক আছে, তারপর এখানে এই যে বাংলাদেশ যে সাবমেরিন কেবলের মাধ্যমে যুক্ত হয়েছিল 2006 সালে, ঠিক আছে, ওইটা দেয়া আছে। আর 16টি দেশ নিয়ে গঠিত এই যে নেটওয়ার্কটা CME-V4, ঠিক আছে, প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ সংযোগ পেয়েছিল 2006 সালের মে মাসে। আর 2019 সালে CME-V5 প্রজেক্টের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিন কেবলে বাংলাদেশ যুক্ত হয়েছে। এই দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে CME-V4 আর একটা হচ্ছে CME-V5। CME-V যেটা 5 এটা 2019 আর ওটা হচ্ছে 2006 সাল। আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবলের আমরা গঠনটা পড়ি। আচ্ছা, এখানে আমরা ছবিতেই দেখি, অপটিক্যাল ফাইবার কেবলের আমরা যখন গঠনটা আমরা লক্ষ্য করব একটা কোর আছে। এই কোরটার মধ্যে দিয়ে মূলত আমরা যে তথ্যটা পাঠাবো ওইটা যাবে। ঠিক আছে, তারপরে একটা কোরের উপরে একটা আবরণ থাকে, এটা হচ্ছে ক্লডিং, এটাও গ্লাস দ্বারা তৈরি। তারপরে মেইনলি তার উপরে থাকে একটা জ্যাকেট। ঠিক আছে, এই জ্যাকেটটাও কিন্তু গ্লাস দ্বারা তৈরি, মানে সবগুলো কিন্তু কাচের তৈরি। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো হচ্ছে এই যে কোর, সবচেয়ে ভিতরে যে অংশটা থাকে সেটা হচ্ছে কোর। কোরে কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, আর কোরের ব্যাস সাধারণত 8 থেকে 100 মাইক্রোমিটার। ঠিক আছে, অনেক ছোট অনেক ছোট। ঠিক আছে, 8 থেকে 100 মাইক্রোমিটার। তারপর হচ্ছে ক্লডিং। ঠিক আছে, এই যে ক্লডিংটা আছে, ক্লডিংটার ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার। ঠিক আছে, কখনো কখনো কিন্তু ক্লোডিংটার উপরে আর একটা জিনিস ব্যবহার করা হয়, এই যে জিনিসটা, এটা হচ্ছে বাফার। ঠিক আছে, বাফারটার ব্যাসটা তোমরা দেখে নাও 250 মাইক্রোমিটার। তারপর হচ্ছে জ্যাকেট, জ্যাকেটের ব্যাস হচ্ছে 400 মাইক্রোমিটার। আর 1 মাইক্রোমিটার সমান 10⁻⁶ মিটার। আচ্ছা, আর এইখানে যে আমরা যে অপটিক্যাল ফাইবারের যে কোরটা, ঠিক আছে, এটা কিন্তু কাচের তৈরি, যেটা আমি বলছিলাম। ঠিক আছে, কাচের তৈরি, তার মানে অবশ্যই এখানে সিলিকন থাকবে, কেমিস্ট্রির বিষয়। আচ্ছা, এখানে কাচটা তৈরিতে কি ধরনের পদার্থ ব্যবহার করে এটা দেওয়া আছে, যেমন অতি স্বচ্ছ রাসায়নিকভাবে সুস্থির সোডা বোরোসিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি ইত্যাদি সমন্বয়ে গঠিত এই জিনিসটাকে বলা হচ্ছে মাল্টি কম্পোনেন্ট কাচ। ঠিক আছে, মানে তোমাদেরকে ধারণা রাখতে হবে যে সিলিকেট কথাটা থাকলে বুঝতে হবে যে এটা মানে কাচ। ঠিক আছে, তাহলে মাল্টি কম্পোনেন্ট কাচ কোনটা কোনটা দ্বারা তৈরি হয়? সোডা বোরোসিলিকেট, সোডা লাইম সিলিকেট এবং সোডা অ্যালুমিনা সিলিকেট। আর একটা জিনিস, অপটিক্যাল ফাইবার কেবলে কিন্তু স্পার্ক হয় না। স্পার্ক মানে হচ্ছে আমরা যদি এমনি সাধারণত যেই আমাদের বাড়িতে যে আমরা যে কেবল গুলো ইউজ করি, ঠিক আছে, এই কেবল গুলো যদি আমরা দুইটা মানে যেটারে যদি বিদ্যুৎ থাকে তার দুইটাকে যদি আমরা যেটা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তটাকে যদি একখানে করি তাহলে কিন্তু স্পার্ক হয়, বৈদ্যুতিক, ঠিক আছে, আলো বের হয়। ঠিক আছে, এই যে স্পার্কটা কিন্তু অপটিক্যাল ফাইবার কেবলে হয় না। আচ্ছা, আর একটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স প্রভাব মুক্ত হচ্ছে
অপটিক্যাল ফাইবার কেবল ইএমআই প্রভাব মুক্ত। এখানে জেনে রাখো তো একটা জিনিস দেওয়া আছে, অপটিক্যাল ফাইবার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানীর নামটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল 1880 সালে অপটিক্যাল টেলিফোন সিস্টেম আবিষ্কার করেন। আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধার মধ্যে ওর বৈশিষ্ট্যগুলোই দেওয়া আছে। অপটিক্যাল কেবলের যে ট্রান্সমিশন স্পিড 100 Mbps থেকে 2 Gbps, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 186 THz থেকে 370, তারপর 50 কিলোমিটার পর্যন্ত। আর এখানে একটা জিনিস দেওয়া আছে, আমরা যদি এটা রিপিটার ব্যবহার করি তাহলে আমরা 1500 কিলোমিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারবো। অপটিক্যাল ফাইবার অসুবিধা হচ্ছে ইউ আকারে বাঁকানো যায় না। এটা আর কি কাচের তৈরি, তো এটা কাচের তৈরি, বাঁকালে এটা ভেঙে যেতে পারে, ঠিক আছে? এই জন্য এটাকে ইউ আকৃতিকে বাঁকানো যায় না। বাঁকানোর ব্যবস্থা থাকে কিন্তু ইউ আকৃতিতে আমরা ওটাকে বাঁকাতে পারবো না, হালকা বাঁকানোর ব্যবস্থা থাকে ওইটাতে। আর এটা স্লাইসিং বা টুকরা করাও কিন্তু অনেক কঠিন। আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবলের আমরা প্রকারভেদ গুলো একটু দেখি। অপটিক্যাল ফাইবার কেবলের যে প্রতিসরাঙ্ক, মাধ্যমের যে গাঠনিক উপাদানের যে প্রতিসরাঙ্ক আছে, এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, স্টেপ ইন্ডেক্স আর একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। আচ্ছা, স্টেপ ইন্ডেক্স ফাইবারে কোরের প্রতিসরাঙ্ক সর্বদা সমান থাকে। এই যে জিনিসটা তোমরা দেখো, ঠিক আছে, এটা কিন্তু প্রতিসরাঙ্কটা সব জায়গায় সমান, কিন্তু আমরা এই যে গ্রেডেড ইন্ডেক্সটা দেখতেছি, এইখানে দেখো সবগুলোর যে দেখো এটা কিন্তু এই যে এই জায়গায় কিন্তু মিলিত হয়েছে সবগুলাই, ঠিক আছে? তার মানে এটা কিন্তু এই যে কেবলটা এখানে আমরা একটু দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের মতো, কিন্তু এটা কিন্তু গোল, ঠিক আছে? গোল জিনিসটার যে গোল মানে একটা বৃত্ত কিন্তু কেন্দ্র থাকে, ঠিক আছে? এখানে মাঝখানে যে লাইনটা দেওয়া আছে এটা হচ্ছে কেন্দ্র। তার মানে এই যে কেন্দ্রটাতে এদের প্রতিসরাঙ্কটা সব থেকে বেশি, ঠিক আছে? গ্রেডেড ইন্ডেক্সে কোরের প্রতিসরাঙ্ক কেন্দ্রে সব থেকে বেশি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর ব্যাসার্ধ বরাবর কম, এই যে ব্যাসার্ধ এটা, ঠিক আছে? এই ব্যাসার্ধ বরাবর কিন্তু সবগুলো কমে আসতেছে, এটা এখানে বলা হয়েছে। আর কোরের ব্যাস অনুযায়ী এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড, ঠিক আছে? সিঙ্গেল মোডে কোরের ব্যাস সাধারণত 8 মাইক্রোমিটার এবং ক্লোডিং এর ব্যাস সাধারণত 125 মাইক্রোমিটার, আর বাফার 250, জ্যাকেট 400। আর মাল্টি মোড ফাইবারে কোরের ব্যাস সাধারণত 10 মাইক্রোমিটার হয়ে থাকে। আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবলের তথ্য আদান প্রদান ব্যবস্থা 3টি মূল অংশে বিভক্ত: আলোকউৎস, প্রেরক মাধ্যম আর ডিটেক্টরি বা শনাক্তকারী, ঠিক আছে? আলোকউৎস মানে আমরা যে ডেটাটা পাঠাবো, ঠিক আছে, ওই ডেটাটাকে আমাদের যে ডেটা সিগন্যালটা পাঠাবো ওইটাকে আলোতে রূপান্তর করবে, ঠিক আছে? আমরা যে সিগন্যালটা পাঠাবো এটা কিন্তু বৈদ্যুতিক সিগন্যাল থাকে, সেই বৈদ্যুতিক সিগন্যালটাকে আলোক সংকেতে রূপান্তর করবে। আলোক সংকেতে রূপান্তর না করলে কিন্তু আমরা কিন্তু অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে পাঠাতে পারবো না, কারণ অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে ওই মানে আলোর মাধ্যমে ডেটাটা পরিবহন করে, ঠিক আছে? এই জন্য বৈদ্যুতিক সংকেতটাকে আলোতে রূপান্তর করার জন্য আমাদের একটা আলোক উৎস লাগবে, ঠিক আছে? তারপরে আমরা ওই আলোটাকে অপটিক্যাল ফাইবার কেবলে দিয়ে দেওয়া হবে, তারপর ওইটা যখন প্রেরণ হবে, ঠিক আছে, গ্রাহক যখন ওইটা পাবে, ঠিক আছে, ওই পাওয়ার পর ওই আলোটাকে আবার বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে ব্যবহারকারী ব্যবহারযোগ্য করা হবে, ঠিক আছে? এর জন্য আলোক উৎস আর প্রেরক যে মাধ্যম, এই যে কেবলটাই হচ্ছে প্রেরক মাধ্যম, আর ডিটেক্টর বা শনাক্তকারী ওই যে আলোক সংকেতটাকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে এটাকে শনাক্ত করবে যে ওইটার মধ্যে কি আছে, এটা হচ্ছে ডিটেক্টরি বা শনাক্তকারী। আচ্ছা, এখানে পার্থক্য দেওয়া আছে, যদিও আমরা এমসিকিউ গুলো পড়ে ফেলছি এই জন্য এটা আমরা আর দেখতেছি না, ঠিক আছে? তারযুক্ত মাধ্যমগুলো আমাদের পড়া শেষ, এখন আমরা আসবো তারবিহীন মাধ্যম, ঠিক আছে? ওয়্যারলেস মিডিয়াম।
আচ্ছা, ওয়্যারলেস যে তারবিহীন মাধ্যম, এটা তিন ধরনের, একটা হচ্ছে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, আচ্ছা বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভটা নিয়ে আমরা পড়ি। এটা হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 কিলোহার্টজ এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ বলা হয়। তাহলে এটার হার্টজটা কত থেকে কত? 3 কিলোহার্টজ থেকে 300 কিলোহার্টজ বেতার তরঙ্গের। আচ্ছা, বেতার তরঙ্গ থেকে আমাদের এটা হার্টজটা জেনে রাখতে হবে। ঠিক আছে, তারপর আমরা চলে আসি মাইক্রোওয়েভ। ঠিক আছে, মাইক্রোওয়েভ এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটি প্রতি সেকেন্ডে প্রায় 1 গিগাহার্টজ তরঙ্গ দৈর্ঘ্যে কাজ করে, আর এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 0.3 গিগাহার্টজ। আচ্ছা, কথা শুনতে কি কোনো সমস্যা হচ্ছে? জি না ভাইয়া। বা মাঝে মাঝে একটু কেটে কেটে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমি আর কি একটু থামলাম। ঠিক আছে, ইন্টারনেট কানেকশনটা একটু স্পিড কম দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম, মাইক্রোওয়েভ থেকে আমাদের জানার বিষয় যে এটা এর তরঙ্গ দৈর্ঘ্য সীমা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 0.3 গিগাহার্টজ। মানে 300 মেগাহার্টজ বা 0.3, মানে 300 মেগাহার্টজ যেটা, ওইটা কিন্তু 0.3 গিগাহার্টজ। এটা মনে রাখতে হবে, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে এই যে পৃথিবীর তো প্রথম মাইক্রোওয়েভ আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, কেউ কিছু বলতেছো? এটার তো মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে তো মনে হয়। ফ্রিকোয়েন্সি, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্যটাকে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, আচ্ছা আরেকটা বই আছে আমার কাছে, ওই বইটাতে থাকতে পারে। ঠিক আছে, দেখতে হবে। 300 মেগাহার্টজ থেকে হাজির হোক। হুম। মানে বলতেছি মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জেই। মাইক্রোওয়েভে এই যে 300 মেগাহার্টজ, মাইক্রোওয়েভের হ্যাঁ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ এখানে দেওয়া আছে তো, যে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। হ্যাঁ গিগাহার্জ। হ্যাঁ সেটাই তো, এটা তো আমি বলছি। হ্যাঁ গিগাহার্জ হুম মানে আ- এটা মানে ফ্রিকোয়েন্সি। হুম আচ্ছা, মানে আরেকটা বই আছে বলতে আমি কি যেন বললাম, আরেকটা বই কিন্তু মানে এক একটা বইয়ের সাথে এক একটা বই অনেক কিছু তথ্যতে একটু সংঘর্ষ থাকে। ঠিক আছে, এই জন্য দুইটা বই ফলো করলে হয় কি, মানে এই কনফিউশন গুলো থাকে না। আচ্ছা, মাইক্রোওয়েভের ঠিক আছে। পৃথিবীর প্রথম মাইক্রোওয়েভ আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, এই জিনিসটা দেখে নেওয়া যাক। তারপর হচ্ছে মাইক্রোওয়েভের প্রকারভেদ। মাইক্রোওয়েভ দুই প্রকার, টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। ঠিক আছে, এই যে টেরিস্ট্রিয়াল যে মাইক্রোওয়েভটা, এটার মধ্যে যে ট্রান্সমিটার এবং রিসিভার, ঠিক আছে, এই দুটাই কিন্তু ভূপৃষ্ঠে বসানো থাকে। আর যেটা স্যাটেলাইট, স্যাটেলাইট হচ্ছে এটা হচ্ছে স্যাটেলাইটের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, এটা আমরা যে ভূমি থেকে আমরা কোনো সিগন্যাল পাঠাবো স্যাটেলাইটে, আবার স্যাটেলাইট থেকে আমরা সিগন্যালটা গ্রহণ করব। ঠিক আছে, তার মানে এটা কিন্তু পুরাটাই স্যাটেলাইট নির্ভর। এই প্রযুক্তিতে ভূপৃষ্ঠ হতে 3600 কিলোমিটার উপরে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বসানো হয়। আচ্ছা, এখানে কিছু জিনিস দেওয়া আছে, বাড়তি জিনিস, এগুলো একটু দেখে নেওয়া যাক। নিম্ন কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে 2000 কিলোমিটার পর্যন্ত, আর ভূপৃষ্ঠ থেকে 2000 কিলোমিটার থেকে 35,786 কিলোমিটার হচ্ছে মধ্য কক্ষপথ, আর উচ্চ কক্ষপথ হচ্ছে 35,786 কিলোমিটার থেকে অসীম পর্যন্ত। আচ্ছা, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ব্যবহার আমরা একটা দেখি। স্থানীয় যে টেলিভিশন ব্রডকাস্টিং হয়, এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের দ্বারা। আর আমাদের স্যাটেলাইট যে টিভি চ্যানেল গুলো আছে, ঠিক আছে, এই টিভি চ্যানেল গুলো কিন্তু স্যাটেলাইটের আন্ডারে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা আসি ইনফ্রারেড বা অবলোহিত। ঠিক আছে, 1835 সালে
মার্সিডিও মেলোনি প্রথম ইনফ্রারেড প্রযুক্তি আবিষ্কার করেন? এটা দেখতে হবে। তারপর এর ফ্রিকোয়েন্সিটা দেখো 300 গিগাহার্জ থেকে 430 টেরাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে ইনফ্রারেড বলে, ঠিক আছে? 300 গিগাহার্জ থেকে 430 টেরাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি থাকে। আর এই যে ইনফ্রারেডটা, এটা কিন্তু আমরা খুব কম দূরত্বের মধ্যে ব্যবহার করি। যেমন এখানে দেয়া আছে 0.7 থেকে 300 মাইক্রোমিটার দূরত্বের ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান আমরা, ঠিক আছে, করতে পারি এটার মধ্যে। আর ইনফ্রারেড ধরন দেয়া আছে নিকটবর্তী ইনফ্রারেড 0.75 মাইক্রোমিটার থেকে 1.4 মাইক্রোমিটার। তারপরে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য ইনফ্রারেড 1.4 মাইক্রোমিটার থেকে 3 মাইক্রোমিটার। তারপর মধ্যবর্তী তরঙ্গদৈর্ঘ্য ইনফ্রারেড 3 মাইক্রোমিটার থেকে 8 মাইক্রোমিটার। অধিক দূরত্বের এটা হচ্ছে 15 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও। আর এই যে বৈশিষ্ট্য এই দুইটা একটু মনে রাখবে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, এই যে ইনফ্রারেড, ঠিক আছে, ইনফ্রারেডটা কিন্তু আমরা অবলোহিত রশ্মিটা কিন্তু আমরা চোখে দেখতে পারি না, ঠিক আছে? এই ইনফ্রারেডটা কিন্তু আমাদের টিভির রিমোটে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? আমরা যদি এই যে টিভির রিমোটের কোনো একটা বাটন চাপ দিয়ে আমরা যদি খালি চোখে দেখি, ঠিক আছে, আমরা কিন্তু কোনো আলো বা কোনো কিছু আমরা দেখতে পাবো না, ঠিক আছে? এই জিনিসটা যদি আমরা কোনো রিমোটের মানে একটা বাটন চেপে ধরে আমরা যদি মোবাইলের ক্যামেরায় জিনিসটা দেখি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ওর ভিতরে কিন্তু একটা লাইট জ্বলতেছে, ঠিক আছে? ইনফ্রারেডের মানে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হওয়ার কারণে আমরা কিন্তু এটা দেখতে পারি না, কিন্তু ফোন ক্যামেরা এগুলোকে ক্যাপচার করতে পারে। আচ্ছা, এলইডি লাইট ইমিটিং ডায়োড আর আইএলডি হচ্ছে ইন্টারজেকশন লেজার ডায়োড, ঠিক আছে? ব্যবহার সিগন্যাল পাঠানোর জন্য এই দুইটা ব্যবহার করা হয়। এই যে এব্রিভিয়েশন দুইটার অ্যাব্রিভিয়েশনটা মনে রাখতে হবে। এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড আর একটা হচ্ছে আইএলডি হচ্ছে ইন্টারজেকশন লেজার ডায়োড। তারপরে ইনফ্রারেড সিগন্যালের ট্রান্সমিশন পদ্ধতি দুইটা আছে, পয়েন্ট টু পয়েন্ট আর একটা হচ্ছে ব্রডকাস্ট, ঠিক আছে? এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, দূরত্বের উপর ভিত্তি করে ওয়্যারলেস কমিউনিকেশন 4 প্রকার হয়ে থাকে। ওয়্যারলেস প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়্যারলেস ওয়ান। এই চারটা আছে, এই চারটা সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরে পড়বো, এই জন্য আমি এখন কিছু বলছি না। এখন আমরা আচ্ছা বিস্তারিত আমরা পড়বো এদিকে আমরা একটু আসি। আচ্ছা, এখানে আমরা একটু দেখি। আচ্ছা, ডাব্লিউ ল্যান্ড এর আমরা রেঞ্জটা দেখি। 100 মিটারের মধ্যে দূরত্ব হিসেবে আমরা ডাব্লিউ ল্যান্ডটা
দেখি। তারপরে হচ্ছে ওয়্যারলেস ম্যান, এটা হচ্ছে 5 কিলোমিটার দূরত্বের মধ্যে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয়। তারপর ওয়্যারলেস ওয়ান, বিস্তৃত ভৌগোলিক এলাকা অবস্থিত, ডাব্লু ল্যান এবং ডাব্লু ম্যান, ঠিক আছে। ডাব্লু ল্যান এবং ডাব্লু ম্যানকে নিয়ে কিন্তু ওয়্যারলেস ওয়ান গড়ে ওঠে, ঠিক আছে। 15 কিলোমিটার দূরত্বের মধ্যে WWN নেটওয়ার্ক ব্যবহৃত হয়, ঠিক আছে। এর কিন্তু রেঞ্জ গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। প্যান হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে 100 মিটার, আর হচ্ছে ম্যান হচ্ছে 5 কিলোমিটার, আর ওয়্যারলেস ওয়ান, ঠিক আছে, এটা 15 কিলোমিটার দূরত্বের মধ্যে, ঠিক আছে। এই যে যেটা প্যানে কিন্তু আমরা ব্লুটুথ ব্যবহার করি, ঠিক আছে। তারপরে যে আমাদের যে ওয়্যারলেস ম্যান, এখানে কিন্তু আমরা ওয়াইম্যাক্স ব্যবহার করি। এই যে কম্পারেটিভ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে। তারপর হচ্ছে হটস্পট। হটস্পট সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে মোটামুটি। তো বর্তমানে জনপ্রিয় হটস্পট হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স, যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করছি, ঠিক আছে। এখন আমরা পুরো ব্লুটুথ নিয়ে, এখানে দেয়া আছে নিম্ন শক্তি সম্পন্ন রেডিও, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি সঞ্চালনের ডেটা আদান প্রদানে সক্ষম তারবিহীন স্বল্প দূরত্বে একটি ওপেন ওয়্যারলেস প্রযুক্তিতে ব্লুটুথ ব্যবহার করা হয়, ঠিক আছে। এটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ব্লুটুথ 1.2 সংস্করণের ডেটা হার হচ্ছে 1 Mbps এবং 2.0 সংস্করণে 3 Mbps, ঠিক আছে। আর ব্লুটুথের স্ট্যান্ডার্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15, ঠিক আছে। ব্লুটুথের স্ট্যান্ডার্ড 802.15। আচ্ছা, একজন হ্যান্ড রেইজ করেছে, জি, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, সিয়াম হ্যান্ড রেইজ করছে। সিয়াম, কি কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা, একজন মেসেজ করছে। আচ্ছা, এটা সমস্যা না, পরে জয়েন করলে আমাদের এটা রেকর্ডিংটা দেয়া থাকবে, রেকর্ডিংটা দেখে আপনারা বুঝতে পারবেন। কোনো সমস্যা নেই, যারা পরে জয়েন করছেন তার রেকর্ডিং দেখে বুঝে নেবেন, আমরা রেকর্ডিংটা সাথে সাথে আপলোড করে দিয়ে দিব। জি ভাইয়া। আচ্ছা, আর এই যেটা বললাম, ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15, ঠিক আছে। আর ব্লুটুথ একসাথে 4টি যন্ত্রের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে, আর যন্ত্রকে 10 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তের মধ্যে অবস্থিত হতে হয়। ব্লুটুথের রেঞ্জটা মনে রাখতে হবে 10 মিটার ব্যাসার্ধের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ব্লুটুথের বৈশিষ্ট্যটা এখানে দেখে নেই। 1 থেকে 10 মিটার দেয়া আছে, এটা আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। ডেটা ট্রান্সমিশন রেট হচ্ছে 1 থেকে 2 Mbps, আর ব্লুটুথ 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, ঠিক আছে। আর এটি সর্বোচ্চ 8টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান প্রদানে সক্ষম, ওকে। আর ব্লুটুথ কিন্তু আমরা প্যানে ইউজ করি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপর আমরা চলে আসি ওয়াইফাই। আচ্ছা, ওয়াইফাই হচ্ছে ল্যান ভিত্তিক ওয়্যারলেস ব্যবস্থা, ঠিক আছে। লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা ওয়াইফাইটা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা ব্যবহার করছি। এর জন্য IEEE, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, প্রণীত একটি স্ট্যান্ডার্ড, এবং এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। আচ্ছা, জাকারিয়া, আপনি আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন, সাউন্ড আসতেছে। জি ভাইয়া, জি জি সরি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওয়াইফাই পুনরুক্তটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি,
ঠিক আছে, গুরুত্বপূর্ণ এই জিনিসটা, জিনিসটা আসে পরীক্ষায়। ঠিক আছে, আর ওয়াইফাই জনকের নামটা একটু মনে রাখবা, ভিক্টর ভিগ হ্যারিসে। ঠিক আছে, ভিক্টর ভিগ হ্যারিসকে ওয়াইফাই জনক হিসেবে আখ্যায়িত করা হয়। আর ওয়াইফাই এর যে সীমানাটা হচ্ছে 20 মিটার সীমানার মধ্যে ব্যবহার করা হয় ইনডোরে। ঠিক আছে, আউটডোরে এটা সীমানাটা আর একটু বেশি হতে পারে। আচ্ছা, আমরা এখান থেকে সহজেই দেখে নিতে পারতেছি ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11b, আর এটি হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক WLAN এ আমরা এটা ইউজ করছি। ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 11 Mbps। ঠিক আছে, হাফ ডুপ্লেক্স মোডে এটি ব্যবহার করা হয়। সিগন্যাল নয়েজ সর্বোচ্চ 10 ডেসিবেল। সাধারণত 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর ফ্রিকোয়েন্সিটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, এটা ইনডোরে 20 মিটার পর্যন্ত এটা আর কি কাজ করে। ঠিক আছে, পার্থক্যটা একটু দেখে নিও, এর বৈশিষ্ট্যগুলো দিয়ে এটা পার্থক্যটা করা আছে। তারপর আসে ওয়াইম্যাক্স। ঠিক আছে, ওয়াইম্যাক্স থেকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এর স্ট্যান্ডার্ড 802.16 স্ট্যান্ডার্ডে তৈরি হচ্ছে ওয়াইম্যাক্স। ঠিক আছে, এটা কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে আমরা ওয়াইম্যাক্সটা ইউজ করি। ঠিক আছে, WMAN এটা আমরা ইউজ করি। আচ্ছা, এর ডেটা ট্রান্সফার স্পিডটা দেখতে হবে। বর্তমানে ওয়াইম্যাক্স এর স্পিড হচ্ছে 70 Mbps থেকে 1 Gbps পর্যন্ত। ঠিক আছে, আর ওয়াইম্যাক্স হচ্ছে ফুল ডুপ্লেক্সিং মোডে ব্যবহার করা হয়। ওয়াইফাই হচ্ছে হাফ ডুপ্লেক্স, ওয়াইম্যাক্স হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর ওয়াইম্যাক্স সিস্টেমের জন্য দুটি অংশ থাকে, একটা হচ্ছে বেস স্টেশন আর একটা হচ্ছে রিসিভার। তারপরে ওয়াইম্যাক্সটা সাধারণত 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেটে অ্যাক্সেস সুবিধা প্রদান করে। যেখানে ওয়াইফাই আমাদেরকে 20 মিটার রেঞ্জের মধ্যে দিচ্ছে, সেখানে আমাদেরকে ওয়াইম্যাক্সটা 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার রেঞ্জ দিচ্ছে। ঠিক আছে, আবার এটার স্পিডটাও 70 Mbps। ওয়াইফাই 11 Mbps এর থেকে অনেক বেশি, 70 Mbps। ঠিক আছে, ঠিক আছে, এখানে ছোট্ট একটা কম্পারিজন দেয়া আছে। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড দেয়া আছে 802.16, ওয়াইফাই স্ট্যান্ডার্ড দেয়া আছে 802.1111। ঠিক আছে, ডাউন লিঙ্ক, আপ লিঙ্ক, এই জিনিসগুলো একটু দেখে নিও। আর ওয়াইম্যাক্স এর চ্যানেল নয়েজ সর্বোচ্চ 7 ডেসিবেল। এই যে ছোট যে চার্টটা আছে, ঠিক আছে, এই চার্টটার মধ্যে কিন্তু সবগুলো একটু ভালোভাবে সাজানো আছে। যেমন স্ট্যান্ডার্ড আমরা যদি তিনটার কম্পারিজন দেখি, স্ট্যান্ডার্ড হচ্ছে ব্লুটুথ 802.15, ওয়াইফাই 802.11 মানে 802.11, আর ওয়াইম্যাক্স হচ্ছে 802.16। তারপর ফ্রিকোয়েন্সিটাও তুলনামূলক ভাবে দেয়া আছে 2.46, এটা হচ্ছে 2.4 গিগাহার্টজ থেকে 5, এটা হচ্ছে 2 থেকে 11। তারপরে ডেটা হারের ট্রান্সমিশন যে স্পিড ওটা দেয়া আছে, তারপর সীমানাটাও দেয়া আছে। আচ্ছা, তারপর মোবাইল নেটওয়ার্কের জিএসএম প্রযুক্তিটা আমরা একটু পড়বো। ঠিক আছে, জিএসএম এর পুনরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস। ঠিক আছে, 1982 সালে ইউরোপিয়ান কনফারেন্স অফ পোস্টাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যাডমিনিস্ট্রেশন ইসিপিটি এর একটি মোবাইল টেলিফোন সিস্টেম প্রতিষ্ঠান হচ্ছে জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। ঠিক আছে, জিএসএম হচ্ছে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় মোবাইল টেলিফোন সিস্টেম। জিএসএম এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জিএসএম কিন্তু আন্তর্জাতিক রোমিং সুবিধা প্রদান করে, কিন্তু আরেকটা আছে এখানে, ওটা কিন্তু আন্তর্জাতিক রোমিং অর্থাৎ ইন্টারন্যাশনাল রোমিং সুবিধাটা প্রদান করে না, WCDMA যেটা। আচ্ছা, নিরাপত্তা উচ্চমানের, বিশ্বব্যাপী এটাতে কল হোল্ডিং এবং কল ডায়ালিং অপশন থাকে। ফ্রিকোয়েন্সি খুব ভালো, সিম কার্ড সহজলভ্য, উচ্চ গতির
ডেটা ট্রান্সমিশনের জন্য জিপিআর এর সুবিধা প্রদান। আর এটা হচ্ছে যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায়, যেটা হচ্ছে জিএসএম। ঠিক আছে, কিন্তু আচ্ছা দুইটার মধ্যে পার্থক্য পড়ালেই ভালো হবে। জিএসএম এবং সিডিএমএ, ঠিক আছে। আচ্ছা, সিডিএম এর পুরো নাম হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে, এখানে আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এর কভারেজ এরিয়া হচ্ছে 110 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ডেটা ট্রান্সফার রেট 154 থেকে 614 কেবিপিএস। এখান থেকে আমরা দেখে নিই সহজে। এটা কিন্তু জিএসএম যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায়, সিডিএমএ যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায় না। ঠিক আছে, ডেটা ট্রান্সফার রেট 56 বিপিএস, 154 থেকে 614 কেবিপিএস। ঠিক আছে, এর কভারেজ এরিয়া 35 কিলোমিটার পর্যন্ত। এর কভারেজ এরিয়া হচ্ছে 110 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এই যে যেটা বললাম একটু আগে, ইন্টারন্যাশনাল রোমিং, আন্তর্জাতিক রোমিং সুবিধাটা দেয় না জিএসএম। ঠিক আছে, মানে জিএসএম দেয়, ঠিক আছে, কিন্তু সিডিএমএ কোনো এ ধরনের মানে ইন্টারন্যাশনাল রোমিংটা সিডিএমএ নাই। আর জিএসএম এ কল বাবদ ব্যয় তুলনামূলক বেশি, এটাতে একটু কম। আচ্ছা, আচ্ছা এখন আমরা সিম কার্ড নিয়ে একটু পড়ি। সিম কার্ডের আমরা অ্যাব্রিভিয়েশনটা পড়ি সাবস্ক্রাইবার আইডেন্টিফাই মডিউল অথবা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। ঠিক আছে, 1991 সালে সর্বপ্রথম সিম কার্ড জিএসকে এবং ডিভিএন্ট তৈরি করেন। প্রতিটি সিম কার্ডে একক নম্বর ব্যবহার করা হয়, এগুলো আমরা জানি। সিম কার্ডে দুইটি পাসওয়ার্ড থাকে, পিন এবং পুক। ঠিক আছে, পিনটা হচ্ছে পার্সোনাল আইডেন্টিফাই নাম্বার, ঠিক আছে, আর একটা হচ্ছে পুক হচ্ছে পিন আনব্লকিং কে। ঠিক আছে, আইএমএসআই এর অ্যাব্রিভিয়েশনটা পড়ে নেওয়া দরকার, ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি। তারপর আমরা মোবাইল ফোনের জেনারেশন গুলো পড়ি। 1G যেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, 1979 থেকে 1990 সাল পর্যন্ত ওটা ছিল 1G দ্বিতীয় প্রজন্ম। বা 2G যেটা 1991 থেকে 2000 সাল পর্যন্ত। আর 3G হচ্ছে 2001 থেকে 2008। আর 4G হচ্ছে 2009 থেকে বর্তমান। আচ্ছা, এই যে এশিয়ার সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি জাপানের এনটিটিসি, নিপন টেলিগ্রাফ এন্ড টেলিফোন কর্পোরেশন সেলুলার টেলিফোন উৎপাদন শুরু করে প্রথম। ওইটা একটু দেখে নিতে হবে। প্রথম প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। মোবাইল নেটওয়ার্কে এএমপিএস, এনএমটি এবং টিএসিএস সিস্টেম ব্যবহার করে ওরা। মোবাইল টেলিফোন স্ট্যান্ডার্ড হিসেবে মোবাইল রেডিও টেলিফোনের ব্যবহার। আর নেটওয়ার্ক সিগন্যাল হিসেবে অ্যানালগ সিস্টেম থাকে। তারপরে আমরা এখানে চলে আসি দ্বিতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, টেলিফোন নেটওয়ার্কে জিএসএম এবং সিডিএমএ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, জিএসএম যে সিডিএম আমরা একটু আগে বললাম, ওইটার ব্যবহার শুরু হয় দ্বিতীয় প্রজন্মের মোবাইল থেকে। ঠিক আছে, এটি ওয়্যারলেস টেলিফোন প্রযুক্তি। ঠিক আছে, আর ওই যে প্রিপেড এবং পোস্টপেড, ঠিক আছে, মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেম প্রবর্তন এবং প্রিপেড পদ্ধতি চালু হয়েছিল 2Gর আন্ডারে। ঠিক আছে, 2G যখন ছিল তখন থেকে। ঠিক আছে, তারপর 2001 সালের মে মাসে তৃতীয় প্রজন্মের মোবাইল অবাণিজ্যিকভাবে সর্বপ্রথম এনটিটি ডিওসিওএমও জাপানের টোকিওতে ব্যবহৃত হয়। ঠিক আছে, 2001 সালের অক্টোবর মাসে বাণিজ্যিকভাবে WCDMA প্রযুক্তি ব্যবহার শুরু হয়। আচ্ছা, তৃতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। আন্তর্জাতিক রোমিং সুবিধাটা তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে শুরু হয়। মোবাইল ফোনে ইন্টারনেট প্রচলন শুরু হয়। ঠিক আছে, মোবাইল ফোনে ইন্টারনেটটা শুরু হয় তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে। ঠিক আছে, এখানে আমরা এমএমএস, ভয়েস কল, মোবাইল টিভি এবং ভিডিও কলের প্রচলন শুরু হয় তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে।
ঠিক আছে, এবং ভিডিও কনফারেন্স সুবিধাটা অ্যাড করা হয়। আর ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ডাব্লিউএপি প্রোটোকলের ব্যবহার শুরু হয় এই তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে। তারপর হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল। ঠিক আছে, 2009 থেকে বর্তমান। চতুর্থটার বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। আচ্ছা, 4G এর গতি 3G এর গতির থেকে 10 গুণ বেশি, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। 4G এর গতি 3G এর থেকে 10 গুণ বেশি। ঠিক আছে, এখানে গেমিং সেবা দেওয়া হয়, এইচডি মোবাইল টিভি এবং ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা থাকে, যেটা চতুর্থ প্রজন্মের মোবাইলগুলোর কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, ইন্টারনেট এবং ইন্টারনেটের মধ্যে পার্থক্য আমরা একটু দেখি। ইন্টারনেটকে ইন্টারনেট বলা যায়, কিন্তু ইন্টারনেটকে ইন্টারনেট বলা যায় না। ইন্টারনেট হলো নেটওয়ার্কিং এবং WAN এর বৈশিষ্ট্যগত, আর ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কিং, ল্যান এবং ম্যানের বৈশিষ্ট্যগত। ইন্টারনেট কিন্তু সকলের জন্য, আর ইন্টারনেট কিছু লোকের জন্য। ঠিক আছে, ইন্টারনেট এক প্রকার ইন্টারনেট, কিন্তু ইন্টারনেটটাকে ইন্টারনেট বলা যাবে না, কারণ হচ্ছে ইন্টারনেটটা আমরা সবার জন্য ব্যবহার করা যায়, কিন্তু ইন্টারনেটটা একটা নির্দিষ্ট কিছু লোকের জন্য। আচ্ছা, এরপর আমরা আসি কম্পিউটার নেটওয়ার্কিং। আচ্ছা, পার্সোনাল নেটওয়ার্ক, এগুলো আমরা পড়ে আসছি। আচ্ছা, এখানে সাধারণভাবে আমরা কিছু তথ্য এখান থেকে দেখে নিই। ল্যান্ডম্যান ওয়ান যদি আমরা একটু আগে পড়ে আসছি, এখানে দেয়া আছে, অ্যাবরিভিয়েশন গুলো দেয়া আছে। তারপরে যেটা সাধারণত 100 মিটার বা তার কম দূরত্বের মধ্যে, এটা 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার। ঠিক আছে, তারপরে এটার যে রেঞ্জটা দেয়া আছে, আচ্ছা, এটা আমরা যেহেতু আগে পড়ে আসছি, এটা আমরা স্কিপ করি। ঠিক আছে, আমাদের আরো অনেক পড়া বাকি। আচ্ছা, মডেম নিয়ে আমরা একটু দেখি। মডেম বিট পার সেকেন্ড গতিতে ডেটা পাঠায়। মডেমের গতি হচ্ছে 248.8 বিপিএস, 300 কেবিপিএস, 600 কেবিপিএস, 1200 কেবিপিএস, 2400 কেবিপিএস এবং 4800, মানে এইগুলা হচ্ছে মডেমের গতিটা। ঠিক আছে, অটো ডায়াল এবং রিডায়াল। স্মার্ট মডেমে ফোন নম্বর ডায়াল এবং রিডায়াল করতে পারে। ঠিক আছে, স্মার্ট মডেমে মানে ফোনের মতো কোড ডায়াল রিডায়াল করা যায়। অটো আনসার, কিছু কিছু মডেম স্বয়ংক্রিয়ভাবে ইনকামিং কলের অ্যান্সার করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে হাব। ঠিক আছে, হাব, সুইচ, এই বিষয়গুলো টপোলজিতে আসবে। আমরা টপোলজি পড়ার সময় হ্যালো, এটা নিয়ে একটু আলোচনা করব। জি, কেউ কিছু বলবা? মানে বলতেছিলাম মানে মডেমের তো মনে হয় প্রকারভেদ আছে। প্রকারভেদ, আমরা এখানে একটা বই নিয়ে পড়তেছি, তো আরেকটা বই আছে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। হুম, আচ্ছা, আইসিটি তে হ্যালো কিন্তু হ্যাঁ, জি, ভাই, আপনি কোন বই থেকে পড়াচ্ছেন? আমার এটা হচ্ছে লেকচার প্রকাশনীর প্রকাশ কুমার প্রকৌশলী, ওনার বই থেকে আমি পড়াচ্ছি। ও আচ্ছা, আমার কাছে আরেকটা বই আছে, আমার কাছে একটা বই আছে, সেটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বইটা। অনেকটা মানে ভালো করে লিখছে। ওইটা হলে তো অনেকটা ভালো হবে মনে হয়। আসলে মানে আমি আর কি যেটা দেখছি, আমাদের এই যে প্রথম দুইটা চ্যাপ্টার,
এনার বইটাতে কিন্তু অনেক ভালো, মানে অনেক বেশি তথ্য দেয়া আছে। আইসিটি তে কিন্তু প্রত্যেকটা বই, যদি 2-3টা বই তোমরা কম্পেয়ার করো, তোমরা দেখবা অনেক এই বইয়ে কিছু তথ্য আছে, ওই বইয়ে কিছু তথ্য নাই, মানে অনেকগুলো তথ্য মিসিং থাকে। ঠিক আছে, এই জন্য মানে জাজমেন্ট করাটা কঠিন। ঠিক আছে, কিন্তু আমার মানে যেটা মনে হয়েছিল যে এই বইটাতে প্রথম 2টা চ্যাপ্টার সুন্দর দেয়া আছে, এই জন্য এই বইটা আমি, পাশাপাশি ওই যে অক্ষরপত্রের বইটাও একটু দেখছিলাম, কিন্তু মানে প্রায় সেম। আর কিছু তথ্য তো বাদ পড়ে যেতেই পারে, তোমাদের কাছে যে বই আছে ওই বইটা থেকেও দেখে নিতে পারবা। জি ভাইয়া, এই বইটাতে কি পড়া? প্রকাশ কুমারের লেখা বইটাও ভালো। হ্যাঁ, ঠিক এরকম মানে মাহবুবুর রহমানের বইটা তো অনেক তথ্য দেওয়া, অনেক ইনফরমেশন দেওয়া আছে এবং অনেকটা এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। ও আচ্ছা, আর আপনি যদি ইয়াতে দেখেন হচ্ছে দুলাল মাহমুদ স্যার, তারপরে হচ্ছে কাজল ব্রাদার্স এর একটা বই আছে কানুন, হুম কানুন প্রকাশনী সম্ভবত একটা বই আছে, ওইখানে হুম এরকম করে মানে এতটা ভাবে এক্সপ্লেনেশন করে দেওয়া নেই। হুম হুম, ওইটাই তো। আচ্ছা, এই বইটার যদি এই আচ্ছা ভাই, পিডিএফটা কারো লাগে আমার কাছে চাইলে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। আর তোমাদের কাছে যে বই আছে ওই বইটাও দেখবা, 2টা বই দেখলে আর কি অনেকগুলো মানে 80 বা 85% তথ্যগুলো কভার হয়ে যাবে। জি জি ভাইয়া। ভাইয়া, কিন্তু টাইম শর্ট তো এত কিছু হয় না আসলে, হ্যাঁ, আইসিটির পাশাপাশি হচ্ছে জিকেও আছে, বাংলা ইংলিশ, ভাইয়া টাইমও শর্ট, সেটাই। হয়ে ওঠে না। হুম, আর হচ্ছে ভাই, যে তোমাদের। এখানে যে পিডিএফটা দিবেন সেটা হুম, কি হুবহু ওই বইয়ে আছে? মানে প্রকাশ কুমার লেখা যে বইটা আইসিটি। হ্যাঁ, ওই বইটা থেকে এটা ছবি তোলা। ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হুম হুম, আচ্ছা। আর হচ্ছে আমার অনেকগুলা টপিক, এগুলাতে কিন্তু ব্যাখ্যামূলক অনেক টপিক আছে। ঠিক আছে, এগুলো কিন্তু স্কিপ করে যাইতে হচ্ছে, কারণ আমার একটা ক্লাসের মধ্যে এই যে যতগুলো টপিক সবগুলো কিন্তু শেষ করতে হবে, এর জন্য আমাকে একটু স্পিডে যাইতে হচ্ছে। এই জন্য আমি অনেকগুলো টপিক কিন্তু অলরেডি স্কিপ করছি। ঠিক আছে, যেগুলো তাতে এমসিকিউ নাই। ঠিক আছে, 2টা ক্লাস যদি হতো তাহলে কিন্তু আমরা অনেক বেশি, অনেক আরো ভালো করে করতে পারতাম। আমাদের বাকি বাকি যে অধ্যায়গুলো আছে ওগুলোতে কিন্তু আরো বেশি টাইম দিতে হবে, এই জন্য এখানে তাড়াতাড়ি পড়ানো হচ্ছে। আচ্ছা, আমরা পড়ায় ফিরে আসি। আচ্ছা, একটা জিনিস হচ্ছে হাব আর সুইচ। ঠিক আছে, হাব আর সুইচের মধ্যে, এটা টপোলজিতে অনেক সময় ব্যবহার করা হয়। যেমন এর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে, এই যে দেখো তোমরা, যে কেন্দ্রীয় সংযোগ যন্ত্র প্রেরক মাধ্যমে প্রাপ্ত সিগন্যাল শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ না করে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে প্রেরণ করে, তাকে বলা হচ্ছে হাব। ঠিক আছে, এখন কোন একটা নেটওয়ার্ক টপোলজিতে যদি হাব ইউজ করি, ঠিক আছে, আমরা যদি কোনো একটা তথ্য কোনো একটা নির্দিষ্ট কম্পিউটারে প্রেরণ করতে চাই, ঠিক আছে, এই তথ্যটা যদি আমরা হাবকে দেই, হাব কিন্তু এটাতে ব্যর্থ। ঠিক আছে, ও কিন্তু নির্দিষ্ট কোথাও তথ্যটা প্রেরণ করতে পারবে না, তথ্যটা ও নেটওয়ার্কের অধীনস্থ সকল কম্পিউটারে প্রেরণ করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে হাব কিন্তু এই কাজটা করে। আর আমরা যদি এই সেম জায়গাটাতে আমরা যদি সুইচ ইউজ করতাম, ঠিক আছে, তখন কিন্তু আমরা নির্দিষ্ট যার কাছে তথ্যটা পাঠাতে চাচ্ছি, সুইচটা কিন্তু ঠিক তার কাছেই তথ্যটা নিয়ে যেতে পারবে। ঠিক আছে, হাব আর সুইচের মধ্যে এটাই পার্থক্য, এই জন্য কিন্তু সুইচ ব্যবহার করা হয় বেশি। ওকে, আচ্ছা। হাব হচ্ছে কার্যকারিতার দিক থেকে 2 প্রকার, সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব। ঠিক আছে, যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করে মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে সেগুলোকে বলা হচ্ছে সক্রিয় হাব। কি করে? আর সংকেতের মান বৃদ্ধি করে আর মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেতগুলো বাদ দেয়। আর নিষ্ক্রিয় হাব কম্পিউটারের মধ্যে শুধু তথ্য আদান প্রদান করে। এর কাছে এতটুকুই। এখন হচ্ছে রাউটার। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে বলা হচ্ছে রাউটিং। ঠিক আছে, আর এই রাউটিং যে ডিভাইসটা করে, ঠিক আছে, ওইটাই হচ্ছে রাউটার। আচ্ছা, রাউটারের সুবিধাগুলো আমরা একটা দেখি। ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায় এবং ডেটা ফিল্টারিং করা যায়। ঠিক আছে, রাউটারের সাহায্যে ডেটা ফিল্টারিং করা যায়। বিক্ষিপ্ত ধরনের নেটওয়ার্কে যেমন ইথারনেট, টোকেন এবং রিংকে সংযুক্ত করতে পারে। আচ্ছা, রাউটারের অসুবিধাটা হচ্ছে রাউটার নির্দিষ্ট প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত করতে পারে না। আর রাউটারের কনফিগারেশন কিন্তু তুলনামূলকভাবে একটু জটিল। তারপর রিপিটার সম্পর্কে আমি আগেও বলছি। ঠিক আছে,
সিগন্যালকে শক্তিশালী করার জন্য এটা ব্যবহার করা হয়। আমরা যখন অনেক দূরে কিছু তথ্য আমরা যখন প্রেরণ করি তখন তথ্যগুলো কিন্তু তারের মধ্য দিয়ে যেতে যেতে এর সিগন্যাল স্পিডটা কিন্তু কমে যেতে থাকে, ঠিক আছে? এই স্পিডটাকে আবার একটু বাড়ানোর জন্যই রিপিটারটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ব্রিজ। একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে বিশেষ ধরনের ডিভাইসকে বলা হচ্ছে ব্রিজ, ঠিক আছে? এই যে একটা হাব, এই যে একটা হাব, দুইটাকে সংযুক্ত করছে, ঠিক আছে? ব্রিজ। এখানে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে ওইটা হচ্ছে ব্রিজ। আচ্ছা, ব্রিজ তিন ধরনের: লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ আর ওয়্যারলেস ব্রিজ। কোনটা কোথায় ব্যবহার করা হয় এটা জেনে রাখলেই হবে। লোকাল ব্রিজ হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্কে ব্যবহার করা হয়। আর রিমোট ব্রিজ হচ্ছে লোকাল এরিয়ার মধ্যে WN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ওয়্যারলেস ব্রিজ হচ্ছে একাধিক ল্যানকে সংযুক্ত করে অথবা ল্যানের দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? কোনটা কোথায় ব্যবহার করা হয় এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, আমরা গেটওয়েটা একটু দেখি। যে কানেক্টিভিটি ডিভাইস বিভিন্ন ধরনের আর্কিটেকচার এবং বিভিন্ন ধরনের প্রোটোকল, স্টার, রিং, বাস, মেস, ট্রি, হাইব্রিড বিভিন্ন ধরনের নেটওয়ার্কে সংযুক্ত করে তাকে বলা হচ্ছে গেটওয়ে, ঠিক আছে? তারপর আমরা সুইচ। সুইচ আমি একটু আগে দেখাই দিয়েছি। আচ্ছা, এখানে কে যেন একটা দাগ দিছে, দাগটা কে দিছে মুছে ফেলো। এখানে একটা লাল দাগ আসছে। আচ্ছা, আমরা সুইচ সম্পর্কে দেখি। যে কেন্দ্রীয় সংযোজক বস্তু প্রেরণের মাধ্যমে ট্রান্সমিশন শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করতে পারে তাকে সুইচ বলে। একটু আগে আমি যখন হাফ পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বলে নিছিলাম যে আমরা যদি নির্দিষ্ট কোনো যন্ত্রের মধ্যে আমরা যদি কোনো তথ্য পাঠাতে চাই সেই ক্ষেত্রে আমাদের যে যন্ত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সুইচ, ঠিক আছে? এখানে দেয়া আছে জিনিসটা যে নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে এটি তথ্যটা প্রেরণ করে। সুইচের পোর্ট হাফের চেয়ে ভাইয়া অনেক বেশি হ্যালো থাকে। হ্যাঁ, হ্যাঁ, জি। ভাইয়া, ক্লাসটা ডাবল করা যায় না? হচ্ছে 2 দিন করা যায় না সপ্তাহে? ক্লাসটা আর কি মানে এই ক্লাসটা কি আরেকদিন করবা নাকি মানে আইসিটি ক্লাস সপ্তাহে 2 দিন? মানে আইসিটি ক্লাসটা সপ্তাহে 2 দিন দিলে ভালো হয় না? ও, এখন এইটা তোমাদের অ্যাডমিন কারণ ভাই হচ্ছে দেখা যাচ্ছে যে আজকে আপনি মানে 1.5 ঘন্টা পড়ালেন। হুম, ভাইয়া মানে আমি হ্যাঁ, বলতে চাচ্ছি যে 1.5 ঘন্টা আজকে ক্লাস হইলো, অটোমেটিকলি আরো হচ্ছে। হুম, আর ভাইয়া মানে 1-2 অধ্যায় 3-4 মানে আইসিটির প্রত্যেকটা অধ্যায় তো অনেক বড় বড়। আর হুম, হুম, আপনি মানে এত তাড়াতাড়ি মানে এরা তো কভার করা খুব রিস্ক হয়ে যায়। আর পাশাপাশি তো আরো পড়তে হয় বাংলা, ইংলিশ। আর যদি একটু পরিমাণে কম কম করে মানে ডাবল দিলে সপ্তাহে প্যারাটা একটু কম হয় আর কি প্যারাটা। আচ্ছা, আমাদের মানে একটা করে অধ্যায় যদি 2 দিন নিতে হুম, সময় তাহলে মানে ভালো হয়। আমাদের প্রথম দুইটা চ্যাপ্টারে বোঝানোর টপিক কম, দাগাই দেওয়ার টপিক বেশি, এই জন্য শুধুমাত্র দাগাই দিচ্ছি। এই জন্য আমরা একটা ক্লাসে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এর পরের যে অধ্যায়গুলো আছে, ঠিক আছে, HTML, তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতি, তারপর ডাটাবেস, তারপরে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, এই যে অধ্যায়গুলো এইগুলাতে প্রত্যেকটা অধ্যায়তে তোমরা 2টা করে ক্লাস পাবা, ঠিক আছে? তখন কিন্তু কোনো সমস্যা হবে না। আর এই 2টা অধ্যায়ে তো তোমাদের অত বোঝানোর টপিক গুলো একটু কম, ঠিক আছে? এই জন্য একটা ক্লাসে দাগাই দিয়ে শেষ করে দিচ্ছি, এইরকম একটা। মানে মানে এখানে তো বোঝার টপিক কম, কিন্তু পড়তে হয় অনেক। হ্যাঁ, মানে পড়তে হয় পড়ার অনেক। মতো বা মুখস্থ করার মতো অনেক হুম, টপিক আছে। আজকে ক্লাস নিচ্ছেন আবার কালকেই পড়ে, হ্যাঁ ও কালকে, কালকে আচ্ছা, পড়তে আবার পরশুদিন মানে এক্সামে অ্যাটেন্ড করতে হয়, যার হুম, কারণে ভাইয়া মানে অনেকটা প্যারা হয়ে যায়। আচ্ছা, তোমাদের এক্সামটা কি পিছাই দিলে হবে? এই যে এক্সামটা, জি না ভাইয়া, হুম, সমস্যা নেই। মানে এক্সামটা তোমরা পড়ার টাইম পাচ্ছ না? আমাদের একটু পড়ার টাইম দিয়ে নিয়ে সমস্যা নাই, কিন্তু আচ্ছা, আজকে পরীক্ষা মানে ক্লাস হচ্ছে কালকে এইভাবে পরশু এবার exam। আচ্ছা, কালকে তোমাদের পরীক্ষাটা, আচ্ছা আমি একটু শর্ট পাচ্ছি কিন্তু একটু মানে শর্ট হচ্ছে হুম, টাইমটা। আমি বুঝতে পারছি অধ্যায়টা অনেক বড়।
আচ্ছা, পরীক্ষাটা আমরা পিছাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদেরকে পড়ার টাইম দেওয়া হবে, ঠিক আছে? আর বাকি অধ্যায়গুলোতে তো তোমাদেরকে প্রত্যেকটার জন্য দুইটা দুইটা করে ক্লাস পাবা, ওগুলাতে সমস্যা হবে না। সমস্যা না ভাই, পরীক্ষা নিয়ে নেন, কালকেই? নিয়ে নেন। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাব আর সুইচের মধ্যে আমরা পার্থক্যটা একটু দেখি, ঠিক আছে? বাস ছাড়া অন্য টপোলজিতে যে সব কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করা হয় ওটা হচ্ছে হাব, আর সুইচ সব টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হচ্ছে সুইচ। এটা হচ্ছে সিগন্যাল গ্রহণের পর কোনো প্রকার পরিবর্তন ছাড়া অন্য কম্পিউটারে পাঠিয়ে দেয়, আর এটা সিগন্যাল গ্রহণের পর নির্দিষ্ট কম্পিউটারে পাঠিয়ে দেয়, যেটা আমি আগেও বলছি, ঠিক আছে? আর হাব এর মধ্যে সময় বেশি লাগে, কারণ হাবে যদি আমরা কোনো একটা তথ্য পাঠাই সেটা ওর নেটওয়ার্কের অধীনস্থ সকল কম্পিউটারে পাঠায়, এই জন্য সময়টা বেশি লাগে। আর সুইচ কিন্তু যাকে পাঠাবো তার কাছেই নিয়ে যায় তথ্যটা, এই জন্য এখানে সময় কম লাগে। জিনিসটা মনে রাখতে হবে, হাবের পোর্ট কম থাকে, সুইচের পোর্ট বেশি থাকে। নেটওয়ার্ক কার্ড সম্পর্কে একটু দেখি। এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ঠিক আছে? দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য এনআইসি কিন্তু কম্পিউটারে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমি টপোলজি গুলো নিয়ে একটু পড়াশোনা করি আমরা, ঠিক আছে? টপোলজি হচ্ছে এমন একটা বিষয় যে নেটওয়ার্কের অধীনস্থ যে অনেকগুলো কম্পিউটার আছে, ঠিক আছে? অনেকগুলো কম্পিউটারকে আমরা কিভাবে বিন্যস্ত করব, ঠিক আছে? কিভাবে ওদেরকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবো, ঠিক আছে? এটা হচ্ছে টপোলজি। আচ্ছা, চ্যাট বক্সে একজন লিখেছে ক্লাস কতক্ষণ হবে? ক্লাসটা আমাদের শেষের দিকে, তো আমাদের ক্লাসটা শেষ করতে আর 15 মিনিটের মতো লাগতে পারে, ঠিক আছে? টপোলজিটা দেখাই দিয়ে। ভাইয়া হুম। ভাইয়া আইসিটি চ্যাপ্টারই 6টা, তো 6টা চ্যাপ্টারের উপর যদি এরকম টানা ক্লাস হয়, দেখা গেছে ফার্স্টের দিকে কিছু বুঝলেও লাস্টের দিকে কিছুই মনে থাকে না, সেক্ষেত্রে প্রেসার পড়ে যায় বেশি। আর এত বড় লেকচার মানে একদিনে কভার করা নিজের পক্ষেও পসিবল হয় না। একদিনে কভার করা তো পসিবল হয় না, সেটা আমি বুঝতেছি, কিন্তু এই চ্যাপ্টার গুলো আর কি, এই চ্যাপ্টার গুলোতে যদি আমরা দুইটা ক্লাস দেই তাহলে আমাদের যে আরো যে কঠিন চ্যাপ্টার গুলো আছে যেগুলোতে অনেক বেশি বোঝাইতে হবে, যেমন এইচটিএমএল, প্রোগ্রামিং, তারপর ওই যে সংখ্যা পদ্ধতি, এই অধ্যায়গুলোতে কিন্তু কম টাইম পাবা। এই জন্য আমরা জি ভাইয়া। ওই অধ্যায়গুলোতে বেশি টাইম রাখছি, ঠিক আছে? এই অধ্যায়গুলোতে একটু কষ্ট হলেও এই অধ্যায়গুলোতে তো তোমরা নিজে নিজে অনেকগুলোই পড়তে পারবা, এগুলোতে তো বোঝানোর কিছু নাই, এগুলো শুধুমাত্র জি গাইড। ভাইয়া, সমস্যা নাই। ওরা তো ওইগুলা সবাই একটু বই দেখে পড়লেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, আশা করা এই যে যায়। বুঝতে পারছি, এগুলা একটু বই দেখে হালকা পাতলা দেখলেই হয়ে যায়, কিন্তু ওইগুলাতে একটু বুঝাইতে হবে, এর জন্য আমরা একটা জি ক্লাস ভাইয়া। শেষ করে দিচ্ছি। আর তোমাদের পড়ার জন্য টাইম বলতে কি, তোমাদের কালকে যেহেতু পরীক্ষাটা নেওয়া হচ্ছে, ঠিক আছে, পরের টাইম তোমরা পাবা না, কিন্তু পরীক্ষার পরে যে তোমরা আরো কিছু টাইম পাচ্ছ, পরে নেক্সট ক্লাস কিন্তু আবার বুধবার হবে, ঠিক আছে? এতটুক যে তোমরা যে মানে টাইমটা পাচ্ছ, এই ভাইয়া টাইমটা। কালকে কি পরীক্ষা? কালকে কি এটার উপর পরীক্ষা হবে? হ্যাঁ, কালকেই তো এটার উপর পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু তোমরা যদি চাও পরীক্ষাটা আমরা পিছাই দেবো, কারণ এই অধ্যায়টা যেহেতু বড়, তোমাদেরকে পড়ার টাইম দেওয়ার জন্য। হ্যালো ভাইয়া। জি ভাইয়া না ভাইয়া, সমস্যা নাই। এটা তো ভাইয়া আইসিটি পরীক্ষা তো হয় যে ফ্রাইডে হয়, যে লাস্ট Friday, হ্যাঁ। উইকে যে এক্সামটা হলো এটা তো ফ্রাইডে হলো। ফ্রাইডে মানে কি, তোমরা একদিন টাইম পাচ্ছ। জি ভাইয়া ভাইয়া, আজকে তো বুধবার, তাহলে মাঝখান দিয়ে বৃহস্পতিবার পর হচ্ছে ফ্রাইডে। বৃহস্পতিবারটা তোমরা মানে তার মানে একদিন পড়ার টাইম পাচ্ছ। এখন তোমরা যদি বলো যে আরো পড়ার টাইম লাগবে, তখন আমরা পরীক্ষাটা পরে অ্যারেঞ্জ করা যাবে, ঠিক আছে? এটা জি না ভাইয়া, সমস্যা নাই, পরীক্ষা নিয়ে নেন। সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, পরীক্ষা পরীক্ষা শুক্রবারে নিয়ে নেন। আচ্ছা, শুক্রবারে পরীক্ষাটা নেওয়া হবে। আর তোমরা ওটা টেনশন করতেছো কেন? তোমরা পরীক্ষা নেওয়ার পরও তো তোমরা পড়ার টাইম পাচ্ছ, ঠিক আছে? তারপরে জি ভাইয়া। ওইটাই। আচ্ছা, আমরা তারপরে সহজ হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে আসি, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করা লাগবে। আচ্ছা, আমরা টপোলজি নিয়ে একটু পড়ি, ঠিক আছে? টপোলজিটা হচ্ছে এখানে 6 ধরনের টপোলজি দেওয়া আছে: বাস, রিং, স্টার, ট্রি, মেশ এন্ড হাইব্রিড। আচ্ছা, সাধারণ একটা ধারণা দিয়ে দেই কোনটা কোন টপোলজি। বাস টপোলজি হচ্ছে, বাস মানে একটা মূল একটা তার দেয়া থাকে, ওই তারটাকে কিন্তু বলা হচ্ছে বাস, ঠিক আছে? ওই যে মূল তারটা, ওইটা হচ্ছে মেইন লাইন, ঠিক আছে? ওই মেইন লাইন থেকে বাকি কম্পিউটার গুলো কিন্তু প্রত্যেকটা সংযুক্ত। যেমন এই যে ছবিটাতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে
মেইন তার বা বাস, ঠিক আছে? এই যে মেইন তারটার সাথে কিন্তু এই যে নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা ভাবে এই যে এইভাবে যুক্ত হয়েছে, এই যে দেখো আলাদা আলাদা ভাবে যুক্ত হয়েছে। এটা হচ্ছে বাস টপোলজি, যেটার ক্ষেত্রে একটা মেইন তার বা বাস থাকবে এবং ওইটার সাথেই বাকি কম্পিউটার গুলো যুক্ত থাকবে, ঠিক আছে? এখানে সুবিধা অসুবিধা গুলো দেওয়া আছে। তারপরে রিং টপোলজি। রিং টপোলজি তোমরা দেখতে পাচ্ছ একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, আরেকটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার এইভাবে যুক্ত হয়ে একটা রিং এর মতো সৃষ্টি করবে, ঠিক আছে? আর রিং টপোলজিতে একটা জিনিস হচ্ছে, তোমরা যদি কোনো ডাটা পাঠাতে চাও, ঠিক আছে, তখন কিন্তু মনে করো এই কম্পিউটার এই কম্পিউটারকে ডাটা পাঠাবে, তখন কিন্তু ডাটাটা ঘুরে ঘুরে যাবে। ওই কম্পিউটার থেকে প্রথমে এই কম্পিউটার আসবে, তারপর এইটা, তারপর কিন্তু এটাতে যাচ্ছে, ঠিক আছে? তার মানে ডাটাটা একটু ধীর গতিতে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে নেটওয়ার্কের মধ্যে যে এই কম্পিউটার, এই যে এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, তখন এই লাইনটা কিন্তু অব্যবহৃত হয়ে পড়বে, ঠিক আছে? তখন এ যদি একে ডাটা পাঠাতে চায় তাহলে কিন্তু আসবে না, তখন আবার ঘুরে ওই দিক থেকে ডাটাটা যাবে, ঠিক আছে? তার মধ্যে নেটওয়ার্কে একটা কম্পিউটার যদি অচল হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই অচল হয়ে পড়তেছে। রিং টপোলজির অসুবিধা, ঠিক আছে? তারপর হচ্ছে স্টার টপোলজি, ঠিক আছে? এই যে স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় জাংশন হাব বা সুইচ আমরা যে কোনোটা এখানে ইউজ করতে পারি। তো এই যে কেন্দ্রীয় জাংশনটা যুক্ত থাকে এবং তার সাথে যে বিভিন্ন যে তার সাথে নেটওয়ার্কের সকল কম্পিউটার আলাদা আলাদা ভাবে বিভিন্ন লাইন দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে? এটা হচ্ছে স্টার টপোলজি। তাহলে স্টার টপোলজিতে এক কম্পিউটার যখন অন্য কম্পিউটারে তথ্য পাঠাবে, ঠিক আছে, তখন ওইটা প্রথমে হাব বা সুইচ গ্রহণ করবে। যদি এটা হাব গ্রহণ করে তখন ও তথ্যটা পাওয়ার পর প্রত্যেকটা কম্পিউটারে পাঠিয়ে দিবে। কিন্তু যদি সুইচ এখানে ব্যবহার করা থাকে তাহলে আমরা যাকে তথ্য পাঠাবো ঠিক তার কাছেই তথ্যটা নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্টার টপোলজি চেনার মেইন যে বিষয়, তাহলে এটার মধ্যে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকবে, ঠিক আছে? তারপর বাকি কম্পিউটার গুলো তার সাথে যুক্ত থাকবে। ল্যান সংযোগের ক্ষেত্রে এই ধরনের সংগঠন বেশি ব্যবহার করা হয়, একটু দেখতে হবে। তারপর হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজিতে একাধিক হাব ব্যবহার করে সমস্ত কম্পিউটার। আচ্ছা মামুন, আপনার মাইক্রোফোনটা একটু অফ করলে ভালো হয়। আচ্ছা, ট্রি টপোলজি একাধিক হাব ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলোকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, যাকে রুট বা সার্ভার কম্পিউটার বলে। এই রুট বা সার্ভার কম্পিউটারের শাখা প্রশাখা নিয়ে কম্পিউটার টপোলজি ব্যবহার করা হয়। এই যে দেখো, এটা হচ্ছে মেইন কম্পিউটার, ঠিক আছে? মেইন কম্পিউটার থেকে তারপরে আরেকটা সেকেন্ডারি কম্পিউটার থাকতেছে, ঠিক আছে? আবার এই কম্পিউটারের আন্ডারে আর বাকি যে কম্পিউটার গুলো আছে, ঠিক আছে? এই যে এই কম্পিউটারটা, এটা হচ্ছে রুট, ঠিক আছে? রুট বা সার্ভার কম্পিউটার, ঠিক আছে? আচ্ছা, রুট বা সার্ভার কম্পিউটারের যে শাখা প্রশাখা আছে, ঠিক আছে, এই দুইটা হচ্ছে এর শাখা, ঠিক আছে? আবার এর সাথে আবার অনেকগুলো কম্পিউটার যুক্ত হয়ে কিন্তু একটা ট্রির মতো একটা জিনিস গঠন করছে, এটাই হচ্ছে ট্রি টপোলজি। তার মানে ট্রি টপোলজিতে কি থাকবে? একটা রুট বা সার্ভার কম্পিউটার থাকবে এবং প্রত্যেকটা শাখা প্রশাখা থাকবে, ঠিক আছে? এই যে এখানে একটা জিনিস লেখা আছে, এটা কিন্তু স্টার টপোলজির একটি সম্প্রসারিত রূপ। আচ্ছা, এগুলার আর কি একটা ছবি দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের টপোলজি, এরকম প্রশ্নই বেশি আসে। হোস্ট হিসেবে সুইচ বা হাব এখানেও ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি নিয়ে আমরা একটু ভালোভাবে দেখি। মেশ টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি, এখানে কিন্তু ডেটা আমরা খুব সহজেই আদান প্রদান করতে পারি, কারণ প্রত্যেকটা কম্পিউটারের সাথেই প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা লাইনে যুক্ত থাকে। যেমন এই যে দেখেন, এই কম্পিউটারের সাথে মানে আমরা যদি এই কম্পিউটারটা বিবেচনা করি, এই কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা ভাবে যুক্ত। যেমন এই যে এই কম্পিউটারের সাথে এটা, না বাকি যে তিনটা কম্পিউটার প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লাইন দিয়ে যুক্ত আছে। তার মাধ্যমে সে যদি চায় খুব সহজেই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার তার সাথে যোগাযোগ করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে মেশ, মানে প্রত্যেকটা কম্পিউটারের সাথেই আলাদাভাবে যুক্ত থাকে। আচ্ছা, মেশ টপোলজিতে একটা জিনিস এখানে লেখা আছে, মেশ টপোলজিতে জয়টা কম্পিউটার হবে যদি এনটা কম্পিউটার এখানে যুক্ত থাকে, তাহলে n*(n-1/2)টি ফিজিক্যাল চ্যানেল থাকবে। মানে এই যে তারগুলা, তোমাদেরকে যদি
বলা হয় যে 4টা কম্পিউটারের জন্য কয়টা তার লাগবে মেশ টপোলজিতে, মানে কয়টা তার হবে, ঠিক আছে? তখন তোমরা কি করবা, এই যে দেখো n ইন্টু n মাইনাস ওয়ান, এটা যদি আমরা একটা হিসাব করি, n মানে 4 আর n মাইনাস ওয়ান মানে হচ্ছে 3, 4 ইন্টু 3 ভাগ কত, 2, তাহলে 3 4 12 ভাগ 2 মানে হচ্ছে 6, তার মানে 6টা তার থাকবে। এখানে আমরা গণি তারগুলো, এই যে একটা তার, দুইটা, তিনটা, চারটা, এই যে 5টা, 6টা, ঠিক আছে? এটা হচ্ছে হিসাব, এই যে এই সূত্রটা একটু মনে রাখবা, ঠিক আছে? যে যদি এনটা কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত থাকে তাহলে কয়টা ফিজিক্যাল চ্যানেল থাকবে বা কয়টা তার লাগবে, ঠিক আছে? n ইন্টু n মাইনাস ওয়ান বাই 2। আচ্ছা, হাইব্রিড টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি যেটাতে মানে সবগুলো টপোলজির একটা কম্বাইন্ড রূপ, ঠিক আছে? ইন্টারনেটকে আমরা হাইব্রিড টপোলজি ব্যবহার করতে মানে বলতে পারি। আচ্ছা, অধ্যায়টা শেষের দিকে, এখানে আমরা ক্লাউড কম্পিউটিংটা একটু দেখিয়ে শেষ করে দেব। ক্লাউড কম্পিউটিং ধারণা প্রথম পাওয়া যায় 1960 সালে, ঠিক আছে? সে সময় ম্যাকার্থি এ সম্পর্কে মতামত দেন। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা ম্যাকার্থি আমরা আর কোথাও পড়ছি, কারো মনে হয় কোথাও পড়ছিলাম? হ্যালো? হ্যাঁ, ফার্স্ট অধ্যায়ে না, ম্যাকার্থি আমরা এর আগে পড়ে আসছি, কোথায় পড়ছি এটা কেউ বলতে পারবা? প্রথম অধ্যায়। হ্যাঁ, প্রথম অধ্যায় পড়ছি, কোথায়, কোন টপিকে? একটু মনে করার চেষ্টা করো। আম, এটা প্রায় সার্জারি বা না। প্রায় সার্জারি বা আচ্ছা আচ্ছা, হোক, আমি বলে দিচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এআই তে আমরা পড়ছিলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি শব্দটি প্রথম ব্যবহার করেন জন ম্যাকার্থি 1956, হ্যাঁ 1956 সালে, ঠিক আছে? আমরা কিন্তু ওইখানে এটা পড়ছি। আচ্ছা, এখানেও ক্লাউড কম্পিউটিং এর সাথে এটা জড়িত, রিলেটেড জিনিসগুলো কিন্তু মনে রাখা সহজ। যেমন এই যে ক্লাউড কম্পিউটিং এ উনি আছেন, আবার এআই তে উনি আছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে। আচ্ছা, 1960 সালে প্রথম ক্লাউড কম্পিউটিং নির্ভর একটি ধারণা পাওয়া যায়, এটা একটু মনে রাখতে হবে। ক্লাউড কম্পিউটার কি যে ব্যাক আচ্ছা, ক্লাউড কম্পিউটিংটা কেমন হচ্ছে এটা আমি একটু বলি। ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমরা আমরা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে দূরবর্তী কোনো একটা শক্তিশালী কম্পিউটারে কাজ করতে পারবো। এর উদাহরণ হিসেবে আমি গুগল ডক্স এর উদাহরণ দিব। কারণ হচ্ছে আমরা যদি মাইক্রোসফট অফিস ওয়েবসাইটের আমরা যদি যেগুলো কাজ করি মাইক্রোসফট অফিসের, ঠিক আছে, এগুলো আমাদের ওই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা লাগে। ইনস্টল করার পর আমরা কাজটা করতে পারি, কিন্তু আমরা এখন ফোনেও এই কাজগুলো করতে পারবো, মানে যে কোনো ধরনের ডিভাইস থেকেই। আমরা গুগল ডক্সে যদি আমরা যাই, গুগল ডক্সে যাওয়ার পর আমরা মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল, মানে সবকিছুর কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারতেছি, ঠিক আছে? আমাদের ফোনে কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগলো না, কিছু না, আমরা শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমেই যুক্ত হয়ে আমরা কাজটা করে ফেলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে? আমরা নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়ে দূরবর্তী কোনো একটা শক্তিশালী কম্পিউটারের কাজটা করে ফেলতেছি। আচ্ছা, এখানে দেয়া আছে অ্যামাজন তাদের ওয়েবসাইটের মাধ্যমে ইউটিলিটি কম্পিউটিং এর ভিত্তিতে 2005 সালে প্রথম সার্ভিস শুরু করে, আর 2007 সালে গুগল এবং আইবিএম যৌথভাবে কয়েকটি বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে ক্লাউড কম্পিউটিং শুরু করে। তাহলে কত সালে ক্লাউড কম্পিউটিং শুরু করে? 2007 সালে, ঠিক আছে? গুগল। ঠিক আছে, এখানে কিছু জিনিস দেওয়া আছে। পাবলিক ক্লাউড, যেটা সবাই ইউজ করতে পারে। প্রাইভেট ক্লাউড, ঠিক আছে, কোন একটা কোম্পানি যখন তাদের একটা ক্লাউড তৈরি করে তখন ওটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। আর হাইব্রিড ক্লাউড হচ্ছে পাবলিক আর প্রাইভেট দুইটার মিশ্রিত থাকে। আর কমিউনিটি ক্লাউড মানে নির্দিষ্ট একটা সম্প্রদায়, ঠিক আছে, যখন একটা ক্লাউড ইউজ করে তখন ওটাকে আমরা কমিউনিটি ক্লাউড বলবো। আর ক্লাউড কম্পিউটিং এর সেবাগুলো একটু দেখে রাখতে হবে। অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, সফটওয়্যার সেবা, স্টোরেজ সেবা, নিরাপত্তা সেবা, ডেটা সেবা, পরিবেশ পরীক্ষণ সেবা, তারপর ডেস্কটপ সেবা, এপিআই সেবা, ঠিক আছে? এই জিনিসগুলো অনেকগুলো ব্যাখ্যামূলক জিনিস দেওয়া আছে, ঠিক আছে? এতগুলো আমাদের ক্লাস অলরেডি
1.5 ঘন্টা পার হয়ে গেছে, এগুলো আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা অধ্যায়টা মোটামুটি আমরা শেষ করে ফেলছি। ভাইয়া দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা লাইনই হচ্ছে ইম্পর্টেন্ট লাইন, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন মানে আসবে এরকম মনে হয়। এরকম তো আছে অবশ্যই, কিন্তু আমরা সময় ভাইয়া হুম ভাইয়া এখন পরীক্ষা কোন দিন হইতেছে? পরীক্ষা তাহলে শুক্রবার হচ্ছে। কয়টার সময়? শুক্রবার আমরা টাইমটা তোমাদের গ্রুপে জানাই দিব কয়টার সময় হবে। আচ্ছা, শুক্রবার 3টা সাবজেক্টে পরীক্ষা হবার কথা না? 3টা একসাথে হবে না নাকি একসাথে আইসিটি আলাদা? একসাথে তো হবে না, সবগুলোর প্রশ্ন তো আলাদা আলাদাই করা হবে। এখন টাইমিংটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। না, যেমন টাইমিংটা আপনার প্রশ্ন প্যাটার্নটা হয় প্রতি সাবজেক্টে 10টা করে এমসিকিউ দেওয়া হয়, এমন হবে নাকি আইসিটির উপর এক্সট্রা বেশি নৈমিত্তিক নিয়ে পরীক্ষা হবে? না না, আইসিটি তো আমরা 25টা প্রশ্ন করব, তার জন্য আমরা কিছু টাইম দিব, ওই টাইমের ভিতর তোমাদের করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা। ভাইয়া, এই যে আপনি যে বইটা থেকে পড়াইতেছেন এটা কি প্রকৌশলী কুমার দাস? হ্যাঁ প্রকাশ লেকচার কুমার দাস, লেকচার প্রকাশনীর। হ্যাঁ, জি জি, প্রকাশ কুমার দাস। হুম আচ্ছা তাহলে আমরা শেষ করি। আচ্ছা আর যে টপিক, অনেকগুলো টপিক কিন্তু স্কিপ করা হয়েছে, তোমরা একটু বই থেকে আর একটু দেখে নিও, কারণ সময় স্বল্পতার কারণে এমনিতেই বাদ পড়ে গেছে। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আল্লাহ আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।